আচ্ছা, তো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সের ক্লাস 6। তো 5 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি ওয়ার্ডপ্রেস এর বেশ কিছু জিনিস শিখেছি। যদিও হয়তো কারো কারো একটু ধরতে প্রবলেম হচ্ছে, বাট ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কেবল তো শুরু, হ্যাঁ। তো ক্লাস 6-এ আমরা দু একটা জিনিস দেখবো, দু একটা জিনিস বলতে এটাই আর কি, অনেক লং একটা কন্টেন্টস আমাদের, যেমন হচ্ছে এলিমেন্টার এলিমেন্টস, ঠিক আছে। অর্থাৎ উইজেট গুলো আমি যে দেখাইছিলাম, সেই উইজেট গুলো আমরা দেখবো, ওটাকে আমরা এলিমেন্টস বলি। আমরা ফ্রি এলিমেন্টসও দেখবো, প্রো এলিমেন্টসও দেখবো, ঠিক আছে। দেন ওই এলিমেন্টস গুলোকে ইউজ করে আমরা ওয়েবসাইটে পেজ ডিজাইন করব। সো আজকে আমাদের মেইন ওয়েবসাইটের কাজ শুরু হচ্ছে, ঠিক আছে। তো আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য কিভাবে পেজ গুলো ডিজাইন করতে হয় এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি পেজ রাখতে হয়, কি কি নেসেসারি জিনিস দেখতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। দেন এটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার, এগুলো তো আমরা করছি অলরেডি, ঠিক আছে। এলিমেন্টর উইজেট দিয়ে আর এলিমেন্টর পেজ ডিজাইন আমরা উইজেট দিয়ে করছি, এবং হচ্ছে আমাদের এমনি পেজ যে ডিজাইন করব, অর্থাৎ আমাদের ডেমো টেমপ্লেট ছাড়াই আলাদাভাবে যে কাস্টমাইজ করব, সেটাও আমরা করতে পারছি। আর হচ্ছে এলিমেন্টর উইজেটের মধ্যে এই যে আমি বললাম ফ্রি উইজেট আর প্রো উইজেট, আজকে আমরা দুই ধরনের উইজেটই দেখবো। আর পাশাপাশি আমাদের মানে কয়েকটা যেটা খুবই ইম্পর্টেন্ট, ইমেজ, কন্ট্যাক্ট ফর্ম, টেক্সট, হেডিং, আরো অনেকগুলো আছে। তো এই ক্লাসের মধ্যে যতগুলো কভার করা যায় সেগুলো করব, আর বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। দেন সমস্যা কোথায় হয় সেটা আমি দেখব। তো বোনাস কোডটা একটু পরে আসে, আমাকে পরে মনে করে দিয়েন, ঠিক আছে। বোনাস কোডটা পরে আসবে। তো আমি এই যে টেস্টি ডাব্লিউপি দিয়ে দেখাই, তাহলে টেস্টি ডাব্লিউপি তে আসবো, নতুন করে একটা ক্রিয়েট করবো, তাই তো। ক্রিয়েট নিউ সাইট অপশনে ক্লিক করলাম, ক্রিয়েট টেম্প সাইট। একটু অপেক্ষা করব, এখানে অটো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তবে যার সি প্যানেল আছে, সি প্যানেল থাকলে আলাদাভাবে গিয়ে ওখানে আপনার সাবডোমেন ক্রিয়েট করে নিয়ে তারপর সেখানের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এটা আপনারা দেখে নেবেন, এটা আমি অলরেডি আপনাদের সাপোর্ট গ্রুপে কিন্তু একটা ভিডিও করে দিছিলাম, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে। তো এটাকে আমরা ক্লিন করে নিই সবার প্রথমে। ক্লিন করে নেওয়ার জন্য জাস্ট স্ক্রিন অপশনে যাব, দেন প্রত্যেকটাকে ক্লিন করে নেবো এখান থেকে। এটা আমাদের কাজ করতে সুবিধা হবে। সো এখন আমাদের কাজ কি, এখানে যেহেতু আমরা এই যে টিএসটি ডাব্লিউপি ব্যবহার করতেছি, এদের আগে থেকে অনেকগুলো প্লাগইন দেওয়া থাকে। সো প্লাগইন গুলোকে প্রথমে ডিএক্টিভ করব, ডিএক্টিভ করে ডিলিট করে দেবো। সো প্লাগইন সিলেক্ট করলাম, ডিএক্টিভেট, অ্যাপ্লাই। ডিএক্টিভেট হয়ে গেল, দেন বাল্ক অ্যামাউন্টে সবগুলো ডিলিট। আমাদের একটা ডিফল্ট থিম দেওয়া থাকে, তাই না? ডিফল্ট থিমটার নাম হচ্ছে কি, কেউ জানেন ডিফল্ট থিমটার নাম কি? হ্যালো। টোয়েন্টি ডিফল্ট টোয়েন্টি থিমটার নাম 2021, ঠিক আছে। নিচে ডিফল্ট, আগে 1 ছিল, এখন 3 থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন সেটাকে আমরা চেঞ্জ করি এক্সট্রা বা ওশেন ডাব্লিউপি অথবা হ্যালো এলিমেন্টার, যে কোনো একটা থিম আমরা প্রথমে দিয়ে নেব। এই হ্যালো এলিমেন্টার দিয়ে দিই, অ্যাক্টিভেট। এইটা আজকেই শেষ, এর পরবর্তীতে আমি এই যে থিম ইনস্টল আর প্লাগ ইন ইনস্টল আর করবো না, ঠিক আছে। দেন আমরা এখান থেকে আগের যে থিমটা আছে সেটাকে ডিলিট করে দিচ্ছি। তো এটা আমরা দিলাম। এখন আমাদের কাজ কি, আমাদের এখন প্লাগ ইন ইনস্টল দিতে হবে। তো ইনস্টল প্লাগ ইনে যাই, এখান থেকে আপাতত আমরা দেখতেছি এখানে কিছু নাই, তাই না। অ্যাড নিউ প্লাগ ইন অপশনে ক্লিক করি। দেন এখান থেকে সবার প্রথমে আমাদের এলিমেন্টার পেজ বিল্ডারটাকে দিয়ে দিতে হবে। ইনস্টল, অ্যাক্টিভেট।
তো এলিমেন্টর প্রো দিতে গেলেও কিন্তু আমাদের এলিমেন্টরটাকে লাগে, ফ্রি এলিমেন্টরটা, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবেন। তো আমরা এলিমেন্টর দিলাম, এখন এলিমেন্টর প্রো সেটআপ দিতে যাবে ঝামেলা হচ্ছে। তো আমরা এখন অ্যাড নিউ প্লাগইন অপশনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা যেহেতু এইটাকে কি জিপ আকারে নিব, সেজন্য আপলোড প্লাগইন, দেন আপলোড প্লাগইনে ক্লিক করলে এখানে আপনাদের একটা ফাইল দেওয়ার অপশন ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে আহ আপনার যে প্লাগইনটা যেখানে আছে সেখান থেকে জাস্ট ক্লিক করে একে ধরায় দিবেন, দেন ইনস্টল নাও। স্ক্রিন কি থেমে গেছে ভাইয়া? না আপু, স্ক্রিন খাবে নাই, আপনার যদি সমস্যা হয় তাহলে হচ্ছে একটু বের হয়ে আবার জয়েন দেন। তো এই এলিমেন্টর প্রো যেহেতু ডেভেলপার ভার্সন, সেই জন্য অ্যাক্টিভেট হতে একটু সময় নেবে। সো এই যে এই অপশন আসছে, দেখেন এইখানে আপনারা দেখবেন প্লাগ ইন ইনস্টল সাকসেসফুলি। তো সাকসেসফুলি যদি ইনস্টল না হয় তাহলে এখানে দেওয়া থাকবে যে সাকসেসফুলি ইনস্টল হয়নি, এবং মাঝে মাঝে আপনারা এখানে একটা ইরর দেখতে পারবেন, সেটা হচ্ছে style.css ফাইলটা মিসিং, ঠিক আছে। তো style.css ফাইলটা যদি মিসিং হয় তাহলে ওই প্লাগইনটাকে আবারও আপনি একটু জিপটাকে আনজিপ করবেন, আনজিপ করে আবারও দিবেন, ঠিক আছে, দিয়ে চেষ্টা করবেন। যদি তারপরেও না হয় তাহলে শেষ, ওটার মধ্যে ভাইরাস ঢুকছে বা হচ্ছে বাগ বাগ আসছে, ওটা কাজ করবে না। দেন এখান থেকে আমরা অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা, ততক্ষণে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিই, ঠিক আছে। ক্লাস 6 শুধুমাত্র পূরণ করবেন। আর এখানে কেউ যদি কারো যদি অ্যাটেন্ডেন্স দিতে সমস্যা হয় তাহলে জুমের মেসেজেই লিখবেন, ঠিক আছে। সিয়ারা আছে, ওরা দেখবে, ওরা আপনারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি সেটাও না পারে তাহলে আমাকে ক্লাস শেষে তারা নামগুলো দিয়ে দেবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন আমার কিন্তু এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটাই কিন্তু আমরা ইনস্টল দিলাম। সো এখন যে আসলে এলিমেন্টর প্রো আমার সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা সেটা আমি কিভাবে দেখতে পারবো, সেটাতে আমি আগে প্রথমে পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি অল পেজে চলে যাই। এই পেজ কিন্তু প্রথমে দুইটা পেজ ডিফল্ট হিসেবে থাকে, এগুলোকে আমরা ক্রাশ করে দিই, দেন ক্রাশ থেকেও ডিলিট করে দেবো। এখন আমরা ওয়েবসাইটের জন্য নতুন পেজ ক্রিয়েট করব। আমাদের প্রজেক্টটা এখন যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে। তো পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আসলে কি কি পেজ থাকে চলেন আগে সেটা দেখে আসি। ধরেন এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে। সো এই পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে ম্যান্ডেটরি কিছু পেজ থাকে, সেটা হচ্ছে হোম, অ্যাবাউট আস বা অ্যাবাউট মি বা অ্যাবাউট, কন্টাক্ট আস, কন্টাক্ট মি বা কন্টাক্ট, সার্ভিসেস, অথবা কেউ কেউ মাই পোর্টফোলিও নামে একটা পেজ ক্রিয়েট করে, ওখানের মধ্যেই তার সার্ভিস গুলোকে শো করায়। অথবা কেউ কেউ কারো থাকে কি মাই সার্ভিসেস, আবার থাকে মাই পোর্টফোলিও। সো মাই সার্ভিসেস এর মধ্যে সে কি কি সার্ভিস দেয় সেটা আছে, আর মাই পোর্টফোলিওর মধ্যে আমাদের থাকে যে আমরা কি কি রিসেন্ট প্রজেক্ট গুলো করছি, প্রজেক্ট গুলোর ডেমো থাকে, ঠিক আছে।
আর একটা ব্লক থাকে। তো ব্লক যারা চায় তাদেরকে দেওয়া হয়, যারা যে ক্লায়েন্ট ব্লক চায় না তাদেরকে ব্লক কোনো পেজ দেওয়া হয় না। তো হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট আস, এই চারটা পেজ, ঠিক আছে, অথবা এখানে পোর্টফোলিও, এই চারটা পেজ বা পাঁচটা পেজ একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য থাকা জরুরি। এখন এই পাঁচটা পেজ বা চারটা পেজ অবশ্যই ওয়েবসাইটের মধ্যে থাকবে। দেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরো যদি কিছু রাখা লাগে তাহলে সেটা আমরা রেখে দেবো, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ওয়েবসাইটের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতেছি এই যে উপরে যেটা শো করতেছে এটা হচ্ছে হেডার। হেডারের মধ্যে আমরা কিন্তু হেডারটাকে ডিজাইন করছি। দেন এরকম একটা ওয়েবসাইট বানাইছি, এইটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা লয়ারের পোর্টফোলিও, তাই তো। তো লয়ারের পোর্টফোলিওটা আমরা এইভাবে ডিজাইন করছি। আমরা যে কোনো ভাবে ডিজাইন করতে পারি, তবে আমাদের সেন্সটা ক্রিয়েট করতে হবে যাতে দেখতে, ওয়েবসাইটটা দেখতে যাতে খুব সুন্দর লাগে, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই যেন আমাদের মাথায় থাকে। এখন আপনি কিভাবে ডিজাইন করবেন না করবেন সেটা হচ্ছে পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে। এবং আপনি যত প্রজেক্ট করবেন, যত ওয়েবসাইটের ডেমো দেখবেন, তত আপনার এইভাবে ধীরে ধীরে আইডিয়া গুলো জেনারেট হবে। তার আগে কিন্তু জেনারেট হবে না, ঠিক আছে। এবং শুধু দেখলেই হবে না, দেখার পাশাপাশি নিজেকে প্র্যাকটিস করতে হবে। ধরেন আপনি আজকে দেখলেন এই যে ওই ওয়েবসাইটটা দেখলেন, এখন এটা যদি প্র্যাকটিস করতে যান একদম বেগিনার হিসেবে, দেখবেন কি পরিমাণে হ্যাসেল এখানে পোহাইতে হয়, ঠিক আছে। যে দেখবেন কোনো একটা কাজ করতে যাচ্ছেন, এখানে সমস্যা আছে, ওখানে সমস্যা আছে, এই টাইপের সমস্যা এগুলাতে হয়েই থাকে, ঠিক আছে। বাট যখন এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কিসের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো ওইটা যত দ্রুত আপনারা বুঝতে পারবেন তত দ্রুত একটা ওয়েবসাইটকে ক্যাপচার করতে পারবেন, ওয়েবসাইটের স্কিল গুলোকে আপনি ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে। সো এইটা আমাদের একটা ওয়েবসাইট ছিল, ঠিক আছে। সো আমাদের যেহেতু ওয়েবসাইটের মধ্যে এই পেজ গুলো আছে, তাহলে আমরা প্রথমে এই পেজ গুলো ক্রিয়েট করে নিই। সো এক পেজে আসি। আমার তো এখন নেটের স্পিড ভালো আছে, আজকে তো এরকম সমস্যা হওয়ার কথা না। তো আমাদের সামনে পেজ ক্রিয়েট করার একটা অপশন চলে আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেজ গুলো ক্রিয়েট করে দিই। হোম পেজ, দেন পাবলিশ, পাবলিশ, অ্যাড নিউ পেজ, অ্যাবাউট মি দিলাম, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করবো, সেই জন্য আমরা অ্যাবাউট মি দিলাম। আরেকটা দিই, দিলাম কন্ট্যাক্ট মি। দিলাম সার্ভিসেস। তাহলে পেজ গুলো কিন্তু আমরা ক্রিয়েট করে নিলাম। তো পেজ গুলো ক্রিয়েট করে নিয়ে এই যে এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে আমরা এডিট করতে পারি। তো এখান থেকে না করে আমরা যেহেতু প্রথমে হোম পেজটাকে এডিট করবো, সেজন্য আবারও অল পেজে শিফট করলাম। দেন এখানে আমরা হোম পেজ পাচ্ছি, হোম পেজকে আমরা এডিট করব। সো এতক্ষণ যে যা কিছু দেখাইলাম এগুলো কিন্তু আগে আমরা দেখাইছি, ঠিক আছে। দেন এখান থেকে এডিট উইথ এলিমেন্টর। এখন আমরা নতুন কাজে আসতেছি। তো নতুন কাজে আসার আগেও আরো একটা কাজ আছে যেটা আর কি টেমপ্লেট আপনারা বললেন। দেখি আমরা এই এই এলিমেন্টর দিয়ে টেমপ্লেট ক্রিয়েট করা যায় কিনা, ঠিক আছে।
নতুন করে পানি খাওয়া। আচ্ছা, এখন এই যে হোম পেজ আমাদের আসছে। আচ্ছা, এই স্ট্রাকচারটা কিভাবে আনতে হয় নিয়ে যেতে হয় জানেন? এটা হচ্ছে নেভিগেটর বলে, ঠিক আছে? এটাকে ক্লোজ করে দিলাম, ধরেন এখানে নাই। তো এটাকে আনবো কিভাবে? এই যে এইদিকে আছে স্ট্রাকচার, এই স্ট্রাকচার। তবে মাঝে মাঝে দেখবেন আপনার এই স্ট্রাকচারের এই বাটনটাও থাকবে না। তো এটা যদি না থাকে তাহলে কি করবেন? এখানে আপনার রাইট ক্লিক করবেন। এখন এখানে আসবে না, কিন্তু রাইট ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন স্ট্রাকচার নামে একটা অপশন পাবেন এই দিকে, ঠিক আছে? তো আমার যেহেতু এখানে আছে এই যে এইটা, এটা হেল্প করে কোথায়? আমরা অনেকগুলো যখন আমাদের সেকশন হয় বা কলাম হয় তখন নিচের একটা কলামকে উপরের দিকে নেওয়ার জন্য জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে ছাড়লেই সেটা উপরে শো করে, ঠিক আছে? তো এইখানে তো আমরা আপাতত টেমপ্লেটের কাজটা আমাদের এখান থেকে না, তাই না? আমাদের হোম পেজটা আসছে, ঠিক আছে, বাট টেমপ্লেটের কাজ আমরা করব আমরা এখান থেকে। টেমপ্লেট নাই, টেমপ্লেট না থাকার কারণ কি? আমাদের এখানে একটা রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে এই যে আমাদের টেমপ্লেট চলে আসলো। তো টেমপ্লেট থেকে অ্যাড নিউ টেমপ্লেট। আমরা কিন্তু গতদিন এলিমেন্টর হেডার ফুটার দিয়ে দেখছি, আর একটা কি দেখছি? আমাদের যে কিট লাইব্রেরি আছে সেই কিট লাইব্রেরি থেকে আগের থেকে কিছু বানানো থাকে সেগুলো থেকে দেখছি, ঠিক আছে? বাট আজকে কিন্তু আমরা এলিমেন্টরের ভিতরে কোনো প্লাগইন ছাড়া কিভাবে টেমপ্লেট ক্রিয়েট করতে হয় সেটা দেখতেছি। আমি জানি না এই ডেভেলপার এই ভার্সন দিয়ে কাজ করবে কিনা, আমি দেখতেছি। এই যে আসছে, কাজ করার কথা, ঠিক আছে? দেখেন আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। সো পপ আপ এর মধ্যে কি আসবে? চুজ টেমপ্লেট টাইপ। এটা একটু খেয়াল রাখবেন, আমরা কি তৈরি করতে যাচ্ছি? আমরা একটা হেডার তৈরি করতে যাচ্ছি। আমরা হেডারকে সিলেক্ট করে দিলাম। আমরা এই হেডারে একটা নাম দিয়ে দিই। আমরা নাম দিয়ে দিই কি? পোর্টফোলিও, পোর্টফোলিও ক্লাস 6, ঠিক আছে? দেন ক্রিয়েট টেমপ্লেট অপশনে ক্লিক করব। আজকে কিন্তু আমরা কোনো রকমের প্লাগইন ছাড়াই, অর্থাৎ এডিশনাল কোনো প্লাগইন ছাড়াই কিভাবে টেমপ্লেট ক্রিয়েট করতে হচ্ছে সেটা দেখতেছি, ঠিক আছে? আর এই টেমপ্লেট ক্রিয়েট করার জন্যই এলিমেন্টর প্রো দরকার পড়ে। সো ক্লায়েন্ট আপনাকে যদি বলে ফ্রি এলিমেন্টর দিয়ে করেন, তো ক্লায়েন্টের সাথে আগে কথা বলে নিবেন, মানে ওয়েবসাইটটা কি টাইপের হবে সেটা অবশ্যই আগে বুঝে নিবেন। ধরেন যে কোনো কারণে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট করতে দিছে, তাহলে এলিমেন্টর প্রো ছাড়া কখনোই অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা করা যাবে না, ঠিক আছে? বা ওখানে হাত দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে আপনার কোনো কারণে কোনো একটা টেমপ্লেট যদি মিসিং থাকে বা টেমপ্লেট যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনার কাছে যখন সে আসবে, যদি এই যে পেজ গুলো চেঞ্জ করে যায় বা পেজের মধ্যে কোনো কিছু একটা অ্যাড করতে চায় তখন কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে? আচ্ছা, লাইব্রেরি আসছে। এই যে আমরা এখান থেকে কি এই কয়েকটা দিতে পারি ইনসার্ট করলে, যেটা আমরা সেদিন দেখছিলাম, কিন্তু এইটা না করে আমরা কি কাস্টম ভাবে তৈরি করব। তো কাস্টম ভাবে তৈরি করার জন্য আমরা কি করব? জাস্ট এখানে ক্লিক করব, এই যে ফ্লেক্স বক্স। তাহলে এটাকে আমরা আগে চেঞ্জ করে দিয়ে আসি, ঠিক আছে? চেঞ্জ করার জন্য এলিমেন্টারে আসবো, সেটিংসে আসবো, ফিচার্সে আসবো, কন্টেইনারকে ইনঅ্যাক্টিভ করে দেব, সেভ চেঞ্জে ক্লিক করব। আবার আসবো, এটাকে ক্লিক করে এখানে একটা রিফ্রেশ দেব। আচ্ছা, এই দেখেন এখন কিন্তু এখানে ইনার সেকশন চলে আসছে। তো এখান থেকে আমি প্রথমে একটা মেইন সেকশন নিয়ে নেব, দেন এর ভিতরে কিছু ইনার সেকশনকে ঢুকায় রাখবো।
তো যেহেতু হেডার আমরা জানি, সো আমরা হেডারকে 3টা পজিশনে ভাগ করবো, সেই জন্য এটাকে আমরা ডুপ্লিকেট করে রাখলাম। এখানে আমরা কি দেবো, এখানে আমরা এই যে সাইট লোগো, ঠিক আছে, সাইট লোগো চাইলে আমরা দিতে পারি, অথবা তার বদলে ইমেজ দিতে পারি। আমি ইমেজটা দেওয়া পছন্দ করি, ঠিক আছে। দেন এটাকে একটু ছোট করে দেই। এখানে আমরা কি দেবো, এখানে আমরা ন্যাপ মেনু দেবো। তো ন্যাপ মেনু ক্রিয়েট করার আগে আমাদের কি করতে হবে, অবশ্যই একটা মেনু ক্রিয়েট করে আসতে হবে। তো আবারও ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্সে আসি, মেনুস অপশন থেকে মেনুসে যাই। তো এই কয়েকটা কাজ, আমরা যতগুলো কাজ করলাম আগে এখন পর্যন্ত, এই কয়েকটা কাজ প্রতিটা ওয়েবসাইটে আপনাকে আগে করে নিতে হবে, ঠিক আছে। এটা আসলে বলে লাভ নাই। তো এটাকে আমরা বলি মেইন মেনু, দেন হেডার এবং অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস। তার মানে নতুন যে পেজ গুলো অ্যাড করবো সাথে সাথে সে অটো অ্যাড হয়ে যাবে। দেখেন আমি যখন এই নতুন একটা মেনু ক্রিয়েট করলাম, তখনই সাথে সাথে আমার পেজ গুলো ওপেন হয়ে গেল। সো আমি এই পেজ গুলোকে এখন মেনুতে নিয়ে আসি। সো অ্যাড টু মেনু। সো আমরা কি জানি, প্রথমে একটা হোম পেজ থাকে, দেন আমাদের অ্যাবাউটটা থাকে, সার্ভিস থাকে, দেন কন্টাক্ট থাকে। আমাদের ব্লগ থাকলে এখানে মাঝখানে থাকবে, বা হচ্ছে আরো যদি পেজ থাকে সেগুলো মাঝখানে মাঝখানে থাকবে। সো সেভ মেনু অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। ভাই ভাই ঠিক আছে? এখানে আমার একটা কথা, এই এই যে আপনি যে সিরিয়ালটা মেনটেন করেন, যে হোম, অ্যাবাউট মি, সার্ভিস, কন্টাক্ট মি, এখানে যদি একটু আগে পরে হয়, বা এটা কোনো সমস্যা আছে, বা ক্লায়েন্টের ইচ্ছা মতো এরকম কোনো কিছু, নাকি আপনি যেভাবে দিচ্ছেন এভাবে দিতে না হবে? না না না, ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমাকে এইটা আগে দাও ওইটা পিছিয়ে দাও, তাহলে ক্লায়েন্ট যা বলবে ক্লায়েন্টের কথা শুনতে হবে, ঠিক আছে। বাট একটা প্রফেশনাল একটা ওয়েবসাইটকে মেনটেন করার জন্য সবার প্রথমে হোম থাকে, আর শেষে কন্টাক্ট মি থাকে। এর মাঝখানে হোমের পরই অ্যাবাউট মি থাকে, দেন আপনার পোর্টফোলিও, সার্ভিস, ব্লগ, এই টাইপের পেজগুলো এই দুইটার মাঝখানে থাকে। বুঝতে পারছেন? হোম, অ্যাবাউট, আর এর পাশে থাকে কন্টাক্ট, এই 3টা পেজকে মেনটেন করা হয় আর কি বেশিরভাগ সময়। বেশিরভাগ না, সব ওয়েবসাইটে এইভাবে হয়। এখন ওই যে ক্লায়েন্ট যদি আর কি বলে আর কি, ধরেন কন্ট্যাক্ট মিটে সবার প্রথমে দাও, মানুষ আসিয়ে যাতে আমাকে খুঁজে পাই, এইটা না আসলে, কন্ট্যাক্ট মিটে শেষেই থাকে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যেটা বলবে অবশ্যই সেটা মানতে হবে, ক্লায়েন্টের কথার উপর কোনো কথা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, আরো একটা সেটিংস আছে না, আমরা সবসময় করি, এই সেটিংসটা না করলে সমস্যা হয়। সেটা কি, একটা জেনারেল সেটিংস আর একটা রিডিং। আচ্ছা, জেনারেলের মধ্যে আমরা তো জানি এই যে সাইট টাইটেল আমরা চাইলে এইভাবে চেঞ্জ করে দিতে পারি, তাহলে এই যে উপরের দিকে শো করবে। আমরা লিখে দিই ক্লাস 6, দেন ধরেন ট্যাগ লাইন, কিছু একটা ট্যাগ লাইন আমরা টা তুলে দিই। দেন এখানে একটা সাইড আইকন আমরা এইভাবে দিতে পারি। এইগুলো, এই 3টা বিষয় এখানে দেখা হয়। দেন সেভ চেঞ্জেস। আর রিডিং একটা কাজ আছে, তাই না? রিডিং এ আমাদের কি করতে হবে, স্ট্যাটিক পেজ, পোস্ট না, স্ট্যাটিক পেজ এবং হোম পেজটাকে আমরা হোম হিসেবে ধরায় দিতে যাচ্ছি। তাহলে আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করলে হোম পেজটা সবার প্রথমে শো করবে। আরেকটা জিনিস, ভাই এটা আর যে এখানে যে বলছিলাম। পোস্ট পেজ আছে যেটা, ভাই এখানে পোস্ট হুম পেজ যেটা, ওইখানে আমরা যদি কোনো হুম পোস্ট বা ব্লগিং করি তখন আর কি পোস্ট পেজে আর কি আমরা দেবো, এই তো? পোস্ট পেজ নিয়ে আর্কাইভ পোস্ট নামে একটা আমাদের ক্লাস আসে, সেখানে আমরা কিভাবে পোস্ট করতে হবে এবং পেজ ক্রিয়েট করতে হবে, পাশাপাশি ব্লগ পেজ ক্রিয়েট করতে হবে, সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো তখন আমি এই পোস্টটার কথা বলবো। আপনি যেটা বলছেন ঠিক আছে, বাট আরো ভিতরে কিছু ওই যে আর্কাইভ পেজ ক্রিয়েট করার একটা বিষয় আছে, দেন তারপরে আমরা এটাকে ধরাই দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এটা কি আমি বলছিলাম সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি? না জি ভাইয়া ভাইয়া বলেন বলছিলেন নাই। না ভাইয়া একটু। বলেন নাই। ভাই আচ্ছা, বলছেন সার্চ স্যার ইঞ্জিন 5 ভিজিবিলিটি। মিনিট। এটা টিক মার্ক দিয়ে আচ্ছা, রাখতে হবে। হ্যাঁ, এটা আমার যতক্ষণ সাইট তৈরি হয়নি তার আগ পর্যন্ত এটা টিকমার্ক দিয়ে দিতে হবে। এর কারণ হচ্ছে গুগলের পান্ডা বা গুগলের ক্রলার এসে যেন বুঝতে পারে, মানে এইটা টিক দেওয়া মানে হচ্ছে গুগলের ক্রলার আসবে না আমার ওয়েবসাইটে। এবং আমি আমার ওয়েবসাইট সম্পূর্ণ না করা পর্যন্ত গুগলের পান্ডাকে বলতেছি না যে তুমি আসো এবং আমার পোস্ট গুলো বা আমার পেজ গুলোকে ইন্ডেক্স করো, ঠিক আছে। কেননা আপনি যেহেতু এখনো ডেভেলপিং মোডে আছেন, সো ডেভেলপিং মোডে থাকা অবস্থায় আপনার পেজের ফুল এসইও কমপ্লিট হয় না, বা কোনো পোস্টের ফুল এসইও কমপ্লিট হয় না। সেই জন্য একদম ফুল একটা ওয়েবসাইট 100% কমপ্লিট হওয়ার পর এই টিকমার্কটাকে তুলে দিতে হয় এবং ক্লায়েন্টের কাছে ডেলিভারি করতে হয়, ঠিক আছে, তার আগে না। তাহলে
তো এই প্রথম দিকে এসে যখন ইমপ্রেশনটা ব্যাড হয়ে যায় তখন কিন্তু এই যে গুগলের ক্রলার এসে আপনার পোস্ট ইন্ডেক্স করতে তখন দেরি হয়ে যায়। সেই জন্য আপনি কি করবেন, একদম ফুল ওয়েবসাইট তৈরি করবেন, দেন এটাকে টিকমার্কটাকে অফ করে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা এই কাজগুলো করে ফেললাম। এখন আমরা এটাকে নিয়ে আসি। সো কি ওয়ার্ডপ্রেস মেনু বা ন্যাপ মেনু একটা দিলেই হয়। এই যে ওয়ার্ডপ্রেস মেনু এখানে কিন্তু চলে আসছে। আর এইদিকে আমরা কি দেবো, একটা বাটন দেবো। সো এখান থেকে আমরা একটা বাটন নিয়ে এখানে দিচ্ছি। কার যেন পিছনে ব্যাকগ্রাউন্ড কালার কাজ করে না, দেখি আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই। এই যে এখান থেকে স্টাইলে যাব, একটা কালার নেব। আচ্ছা, এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখি, এখন পাবলিশ করি। তার আগে একটু কাস্টমাইজ করে নিই। আচ্ছা, এই যে পাবলিশ করলাম, এখন দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে পাবলিশ অপশনে আপনি যখন টেমপ্লেট ক্রিয়েট করতে যাবেন, পাবলিশ অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটা কন্ডিশনের এরকম পপ আপ আসবে, এবং কন্ডিশনটা অবশ্যই ভালো মতো ফিক্স করে দিবেন। অ্যাড কন্ডিশন অপশনে ক্লিক করব, দেন এইখানে এন্টায়ার সাইট, আর্কাইভ আর হচ্ছে সিঙ্গুলার। সো আর্কাইভ আর সিঙ্গুলার সম্পর্কে আমরা যখন ওই যে পোস্ট বললাম না একটু আগে, যে পোস্টের একটা আমরা পেজ ক্রিয়েট করব, আর্কাইভ পোস্ট, আর্কাইভ ব্লক, তখন আমরা খুব ভালোভাবে দেখবো, ঠিক আছে? আর তার আগে আমরা এন্টায়ার সাইট দেবো। এন্টায়ার সাইট মানে ফুল ওয়েবসাইট, যেখানেই যাক না কেন সবখানে আমার এই হেডারটা সেভ দেখাবে, ঠিক আছে? সো সেভ এন্ড ক্লোজ অপশনে ক্লিক করলাম। এখন আমরা ওয়েবসাইটটাতে ভিজিট করতে যাব। আছে, এই যে অ্যাবাউট মিতে যাই, আছে আমার হেডার কিন্তু এখনো আছে, তার মানে এটা গ্লোবাল হেডার অলরেডি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা সাইট ডিজাইনে যাই। আমি কিন্তু এখানে যদি সাইট একদম পারফেক্ট করতে যাই তাহলে কিন্তু পরের সেকশন গুলো আমি দেখাইতে পারবো না, ঠিক আছে? তো এখানে কালার কম্বিনেশনের বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আমি জাস্ট এখানে দেখাই যে কোন এলিমেন্ট দিয়ে আমরা কি কি করতে পারি না করতে পারি। আমরা কিন্তু আজকের মেইন ক্লাস যেটা, সেই ক্লাস এখন শুরু হচ্ছে, ঠিক আছে? এর আগে আমরা যতগুলো ক্লাস করছিলাম সেটার কিন্তু রিভিশনটা গেল। এখন দেখেন এইখানে এই যে ক্লাস অপশন আছে, ক্লাস অপশনের মধ্যে আমরা একটা মেইন সেকশন নিয়ে নিই। কার মাইক সমস্যা করতেছে? ভাইয়া হেডার স্টিকি করে কিভাবে? হেডারকে স্টিকি করব, আমরা করে দিচ্ছি একটু পরে। আমরা আগে এলিমেন্টস দেই, দিয়ে স্টিকি করব। দেখেন এটা কিন্তু ভাই স্টিকি আমরা তো না, এখনো স্টিকি মানে হচ্ছে ভাইয়া আমরা হ্যাঁ, তো এখনো টেমপ্লেটের ভিতরে আছি না। টেমপ্লেটের ভিতরে আমরা হেডার তৈরি করলাম, এবার আমরা কি বডি নিতেছি এরকম কিছু বা হিরো সেকশন নিতেছি। আমরা কি টেমপ্লেটের ভিতর এখনো আছি? আচ্ছা, টেমপ্লেটের ভিতরেই আছে, ঠিক আছে। আমরা পেজে যাব, এখন আর আমাদের টেমপ্লেটের কাজ নাই, ঠিক আছে? ওই যে হোম পেজটা আছে, এই যে হোম পেজ, আমরা এখন হোম পেজে আসছি। এখন আমরা হোম পেজকে কাস্টমাইজ করবো। আপনি কিন্তু এখানে উপরে টেমপ্লেট, উপরে যে টেমপ্লেটটা ক্রিয়েট করলেন সেটা দেখতেও পারবেন, আবার নাও দেখতে পারবেন। এখন দেখা যাচ্ছে না, একটু পরে হয়তো দেখা যাবে, ঠিক আছে? এটা দেখা যাবে। এবং ওইখানে মাউস নিয়ে গেলে লেখা থাকবে যে এডিট হেডার, আর তার নিচে আসলে লেখা থাকবে এডিট পেজ, ঠিক আছে? এইটা বিষয় খেয়াল রাখবেন। তো এখানে আমরা কি করব, দেখেন এই টাইপের যদি কিছু একটা তৈরি করতে যাই, এখানে কি আছে? এখানে আছে আমাদের একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বুঝিয়েন কিন্তু। দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এইদিকে কিন্তু একটা সেকশন, আর এইদিকে কিন্তু আরেকটা সেকশন নেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখা যাবে না, কারণ কি কোনো কন্টেন্ট না থাকলে সেটা ফাঁকা থাকে, ঠিক আছে? ভয়েড হিসেবে থাকে। সো এইখানে আমাদের যে কন্টেন্টটা দেওয়া আছে, কন্টেন্টের মধ্যে আবার তিনটা ছোট ছোট এলিমেন্টস দেওয়া আছে। কি কি? এই যে এইটা একটা এলিমেন্টস, দেন এইটা আরেকটা এলিমেন্টস,
দেন এইটা একটা এলিমেন্টস। তাহলে এই এলিমেন্টসটাকে আমরা এলিমেন্টরে বলি অ্যানিমেটেড টেক্সট। ঠিক আছে, এই যে অ্যানিমেট করতেছে এটাকে আমরা বলি অ্যানিমেটেড টেক্সট। আপনাদের প্রথমে মুখস্থ হবে না, ঠিক আছে, বাট আপনারা কাজ করতে করতে একসময় বুঝতে পারবেন আসলে কোন উইজেট দিয়ে কোন কাজ করে। আর আপনারা একটা চেষ্টা করবেন নোট নেওয়ার জন্য, ঠিক আছে, অবশ্যই একটা নোট নেওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে। আপনারা ধরেন একটা 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 নোটপ্যাড কিনবেন 50-60 পেজ বা 100 পেজের, সেখানে আপনার এলিমেন্টর উপরে মানে ওই খাতাটাই হবে এলিমেন্টরের উপর প্রতিদিন কোন ওয়েবসাইট কোন কোন প্লাগইন ইউজ করা হয়, তারপরে আপনাদের নিজের স্কিল ডেভেলপ করার জন্য আপনার কি কি টাইপের প্লাগইন লাগে, বা হচ্ছে আপনি আজকে কোন প্লাগইনের কাজ শিখলেন, কালকে কোন প্লাগইনের কাজ শিখলেন, এই জিনিসগুলো ওখানে নোট করবেন। নোট করতে করতে আপনার একটা সুন্দর অভ্যাস তৈরি হবে যে আপনার নিজের স্কিল ডেভেলপ করতে হবে। আমি এখানে আপনাকে 2টা প্লাগইন দেখাবো, কিন্তু আপনি নিজের থেকে যদি 5টা প্লাগইনের কাজ না শিখেন তাহলে কিন্তু কখনোই আপনি এলিমেন্টরে সাকসেসফুল হতে পারবেন না। অর্থাৎ আপনার আপনার মধ্যে ডিজাইন সেন্স তৈরি হবে না, আপনি বুঝবেন না যে এই ডিজাইনটা কোন প্লাগইন দিয়ে করতে হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং নোট নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে 3টা দেখিয়েছি, ভাইয়া ঠিক আছে। আর হ্যাঁ, বলছি ভাইয়া আমরা কি কাহুতটা নিয়ে নিব? আচ্ছা আচ্ছা, মেজাবিন আপু আসছে। আচ্ছা হুম আমি একটু আহ, বলে দিই, হ্যাঁ। আচ্ছা আমরা হুম এখন এই যে কাহুতে একটু যাব, আপু একটু বলবে, উনি ইনস্ট্রাকশন দিবে, দেন কাহুতে আমরা চলে যাব এবং ওখানে 8টা কোশ্চেন আছে। আপনারা ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করবেন, যে যত দ্রুত, অর্থাৎ পরবর্তীতে আপনাদের টাইমটার উপর এবং কে কত মার্কিং পাইলো এই দুইটার উপর কিন্তু আমরা আপনাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করবো, ঠিক আছে। আর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপু হ্যাঁ এখন আপু এখন হ্যাঁ আমি বলবে, সো আপু কাগজ হুম নেওয়া শেষ হলে তারপরে আমরা আবার ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেখানে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু ঠিক বলেন। কাহুতের ইনস্ট্রাকশনস গুলো বুঝাই দিই। কাহুত আপনাদের সবার কি অ্যাপ ডাউনলোড করা হয়েছে? আপু আমরা আমরা অনেকে পিসি থেকে জি আপু অ্যাপ ডাউনলোড করেছি। জি আপু করছি। আচ্ছা কে কে করেন না একটু হ্যান্ড রেজ করুন তো। আচ্ছা আচ্ছা, আপনারা কি মানে ডাউনলোড করতে জানেন না এমন কিছু, নাকি এখন বললে ডাউনলোড করে ফেলতে পারবেন? আপু ওয়েবসাইট থেকে হবে? আপু ডাউনলোড করে ফেলতে পারো, বাট তারপর পিসি থেকে করার জন্য অ্যাপ থেকে বেটার, ওয়েবসাইট থেকে হবে না প্রবাবলি, অ্যাপ থেকে হবে। একটু ফোনে অ্যাপটা ডাউনলোড করে ফেলেন দ্রুত দ্রুত। অ্যাপটা ডাউনলোড করে আমি একটু বুঝাই যে কিভাবে কাজ করে জিনিসটা। কাহুট আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে নামটা। হুম, এটা পার্পল কালার লোক। আমি বলি এখন কাহুত কিভাবে কাজ করে। কাহুতে বেসিক্যালি যেহেতু ধরেন 8টা কোয়েশ্চেন আছে, অনেকে দেখবেন যে সবাই সবগুলো 8টা কোয়েশ্চেন ঠিক করেছে, ঠিক আছে। So what Kahoot does is that you have to be fast while answering the questions. আপনি যত দ্রুত কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবেন তত তত পয়েন্টস আপনার বেশি পাবেন, বুঝছেন। So the faster you answer on Kahoot, the faster or the more points you can have. And আপনাদের একটা পোডিয়াম থাকবে, পোডিয়াম আরো দেখতে পারবেন ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হচ্ছে। না আপু পিসিতে করা যাবে না, কাইন্ডলি একটু ফোনে ডাউনলোড করেন, ফোনে আপনার পিন চাবে। এই যে ভাইয়া দেখাচ্ছে, আমি হ্যাঁ এই যে পিনটা দেখাচ্ছে, এই পিন দিয়ে আপনারা জয়েন করবেন, বুঝছেন। আপনারা একটু কাহুত অ্যাপে যান, কাহুত অ্যাপে যে এই পিনটা আপনারা দেন, দিয়ে দেখেন কাহুত অ্যাপের মাঝখানে জয়েন গেম আছে, জয়েন কুইজ আছে, ওই জয়েনে ক্লিক করে এই কোডটা দিবেন 528। টিচার, আপু টিচার, প্রফেশন, স্টুডেন্ট, এটা কোনটা দেবো? স্টুডেন্ট দিবেন। অ্যাপের হুম, এই যে যদি আপনি জয়েন করেন আপনার নামটা স্ক্রিনে দেখতে পাবেন। আপনার নাম যদি স্ক্রিনে না দেখতে পারেন তাহলে আপনারা জয়েন করেন না এখনো। আচ্ছা একটু নিজের নাম দিয়ে জয়েন করার চেষ্টা করেন, কারণ উল্টাপাল্টা নাম দিলে আমরা বুঝতে পারবো না যে কে। যেমন একজন ব্যাটম্যান দিয়ে জয়েন করেছেন, ব্যাটম্যান কিভাবে বুঝবো যে কে ব্যাটম্যান। একটু নিজের নাম দিয়ে কাইন্ডলি জয়েন করেন। আপু আমাকে তো ভ্যালিড ইনভ্যালিড দেখাচ্ছে। আপু এটা কি জয়েন দিতে পারছি। সরি আবার বলেন। আপু আমি যখন তিনটা দিয়ে জয়েন করতে পারছি তখন আমাকে বলছে কি ইনভ্যালিড। আপু এই অ্যাপসটা কি অ্যাপেল স্টোরে নাই?
পাইতেছি না আর কি। অ্যাপল স্টোরে আছে তো, সবগুলোতে কাহুত আছে। কোড পাবেন স্ক্রিনশটে, কোড দেওয়া আছে 5288595। আপু অ্যাপে যে আপনি নিচে দেখবেন জয়েন। আচ্ছা ভাই একটু স্ক্রিনশটে বন্ধ করে আমি একটু দেখাই দিই। দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি আপু, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাবে হয়তো। এখন দেখাচ্ছে। হ্যাঁ, এই যে কাহুত অ্যাপে যাবেন, এই যে দেখেন জয়েন আসবে, জয়েনে এখানে পিনটা দিবেন। ঠিক আছে, এই যে দেখেন কিছুই না, ইটস ভেরি সিম্পল। কাহুত অ্যাপে আপনি অ্যাকাউন্টটা খুলতে হবে না, খালি এই যে দেখেন এই যে জয়েনের পিনটা দিবেন, দ্যাটস ইট। মাঝখানে এই যে দেখেন জয়েন নামে 4টা কালারের একটা আইকন আছে, ওখানে খালি ক্লিক করবেন, দ্যাটস ইট। ভাই এখন ক্লিক করতে পারেন আপনি। এই যে ভাইয়া লিংক দিয়েছে অ্যাপল স্টোরে, দেখেন চ্যাট বক্সে। হ্যাঁ ভাইয়া আপনি স্ক্রিনশট করতে পারেন। আচ্ছা, সবার জয়েন হলে তখন আর কি আমি স্ক্রিনশটটা অফ করে স্ক্রিনশট করেন, কারণ সবাই কোডটা দেখবে তো, কোডটা দেখার জন্য স্ক্রিনশট অন করেন। হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের কুইজ শুরু হলে আমি এটা অফ করে দেবো আর কি, স্ক্রিনশট। ও না স্ক্রিনশট অনই থাকুক, সমস্যা নেই। স্ক্রিনশট আপনার ওই যে দেখাবে কে কোনটা ভোট করেছে। আর অ্যাপল স্টোরে ভাইয়া না পেলে দেখেন আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিয়েছে, মেসেঞ্জার গ্রুপ থেকে অ্যাপল স্টোরের লিংকটা নিয়ে নেন। শুভ ভাইয়া দিয়েছে কোডটা দিয়েন। হ্যাঁ ভাই একটু স্ক্রিনশট করেন, স্ক্রিনশটে কোডটা আছে। মুন্তাসির ভাইয়া। হ্যাঁ আপু। হুম 5288595। আমরা এখানে কয়জন আছি? 47 জন। 50 জন মতো আছে। 50 জন মতো অ্যাড না হওয়া পর্যন্ত আমরা স্টার্ট করব না। অ্যাটলিস্ট 45 জন মতো না হওয়া পর্যন্ত শুরু করব না। 30 জন জয়েন করে ফেলেছে, বাকিরা জয়েন করে ফেলেন দ্রুত। আপু আমি কি আছি? মুনিয়া রহমান, একটু কাইন্ডলি আমাকে জানাবেন। হ্যাঁ আপু আছেন, মনিয়া রহমান আছেন। হ্যাঁ জি 35। এই যে স্ক্রিনে দেখেন আপনার নাম আছে কিনা, স্ক্রিনে দেখেন। তো দ্রুত জয়েন করে ফেলেন। 40 জন হয়ে গেলে 45 জন হলে আমরা স্টার্ট করে দেবো। দ্রুত জয়েন করে ফেলেন। আর কি জয়েন করবেন না? মাত্র 35 জন কেন? এখানে তো 40 অ্যারাউন্ড প্রচুর মানুষ আছে। জয়েন করতে পারতেছি না কেন ভাইয়া? মানে অ্যাপল স্টোরে খুঁজে পাচ্ছি না অ্যাপসটা আর কি। ভাইয়া আমি বললো তো মেসেঞ্জারের লিংক দিয়েছে অ্যাপল স্টোরে, মেসেঞ্জার থেকে নিয়ে নেন। শুভ ভাইয়া বারবার চ্যাটে লিখছে যে মেসেঞ্জারের লিংক দিয়েছে, মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নেন। একটু রেইজ হ্যান্ড করেন তো, কারা কারা এখনো জয়েন করতে পারেন নাই। আচ্ছা রহমান রহমান যোগ হয়েছে মানে একটু দেখতে হবে। জি বুঝি নাই ভাই। আপু আপনার কথাটা স্পষ্ট না। আপু তো অহনা রহমান এই নামটা জয়েন হয়েছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা ভাইয়া দেখেন তো অহনা রহমান আসছে কিনা। উপরে যান, অহনা রহমান
আসছে আসে নাই তো। না আপু আসে নাই, অহনা রহমান আসে। আরেকবার একটু জয়েন করেন। 5288 আচ্ছা আচ্ছা 595। অয়ন রহমান লেখা। ও আচ্ছা অয়ন ও না, অয়ন রহমান অন্যজন। একটু আগে তো 37 ছিল, এখন 32 হয়ে গেল কেন? হ্যাঁ এখন 32, সবাই বের হয়ে যাচ্ছেন কেন? আচ্ছা যারা হ্যান্ড রেজ করছেন দ্রুত জয়েন করে ফেলেন, দুজন করার পর আমরা স্টার্ট করে দেব। 37 জন হলে স্টার্ট করে দেব। বেশ হয়ে গেছে। আচ্ছা অহনা এই যে রহমান, অহনা হ্যাঁ, রহমান। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা স্টার্ট করলাম, ঠিক আছে সবাই স্টার্ট করলাম। ভাইয়া মোস্ট তামান্না নামে আছে দেখেন তো। একটু উপরে উপরে যান। না আপু না, একটু দ্রুত জয়েন করেন। একটু দ্রুত জয়েন করেন। শাখাওয়াত আরেকজন উপর আসবে, না আসলে উপর আসবে ভাইয়া। দ্রুত আপু দ্রুত। ফোন থেকে জয়েন করলে ইউ আর ইন এই লেখাটা স্ক্রিনে আসে, এটা দেখলে বুঝবেন যে জয়েন হয়ে গেছে। হুম আমার তো হ্যাঁ, আমার তো হ্যাঁ। এরকম লেখা আসছে, সরি কি কি? দ্যাট নিকনেম ইজ টেকেন, এটা লেখা আসছে। নিকনেম সেভ করছিলাম। ও আবার আবার দেন আপনি, অন্য তামান্না দেন খালি। হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা তামান্না আচ্ছা আপু জয়েন আসছে। জয়েন স্টার্ট দেন স্টার্ট। আচ্ছা আপনাদের সামনে কুইজ আসতেছে, আপনারা তাহলে শুরু করেন, ঠিক আছে? একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন। হুম 20 সেকেন্ড, দ্রুত অ্যান্সার করুন দ্রুত। বাহ, স্কোর বোর্ডে কে ফার্স্টে আছে? শুভ ভাইয়া ফার্স্টে আছে, বাহ ওকে নেক্সট। এখন লিডার বোর্ডে কে আছে? বাহ তৌফিক ভাইয়া লিডার বোর্ডে আছে, বাহ ওকে নেক্সট। এখনো আপনাদের 5টা কোশ্চেন বাকি আছে, সমস্যা নাই, এর মাঝখানে অনেক ইয়ে হবে। দ্রুত মনে রাখবেন, দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত। এটা সবাই অ্যান্সার দিছে, ঠিক আছে। হ্যাঁ বাহ সবাই ঠিক অ্যান্সার দিয়েছে। তৌফিক ভাই তৌফিক স্টিল ভাই ফার্স্টে আছে, মাহমুদুল ভাই অলমোস্ট অনেক কাছাকাছি, মাহমুদুল ইসা জান আপু প্রচুর কাছাকাছি। নেক্সট। ও এখানে এই যা গ্রুপে কেউ দেয় নাই। আচ্ছা লিডার বোর্ড দেখি একটু। হ্যাঁ তৌফিক ওমা ভাই। পুরাই চেঞ্জ হয়ে গেল। তানভীর ভাই এখন ফার্স্টে আছেন, বাহ। ও এখানে কি, ওখানে হচ্ছে যে হ্যাঁ মোস্ট, ওকে নেক্সট। লিডার বোর্ডে কি আছে? এখানে যে এলিমেন্টার দিছে, আমি ক্লাসের পরে তাকে ধরবো, এই 7 জনকে।
ওকে, তানজিম ভেরি ভাই। ক্লোজ। এই আচ্ছা। প্রথম তিনজনের ভেরি ক্লোজ, প্রথম দুজনেরটা ভেরি ক্লোজ, তানজিম ভাই আর তৌফিক ভাইয়া। সবাই অ্যাক্টিভলি খেলছে, বাহ। হুম, বাহ, এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল ছিল পাস। কিন্তু ভালো তো, মানুষ তো ভালোই, হ্যাঁ, অনেকে পাশে। উফ, এই তৌফিক তৌফিক ভাই ভাই আমার আবার আউট হয়ে আসছে। গেল। আজকে মনে হয় ভাউচার নিয়ে যায় ভাই। এটা মানে ডিফিকাল্ট, সব অনেক টাইম নিচ্ছে এটার জন্য। হুম, এটা আগেরটা যত ছিল তার থেকে আরো একটু ডিফিকাল্ট করা আছে, মানে তিনটা হুম কোশ্চেন খুব ডিফিকাল্ট করা হয়েছে। আমি এজন্য টাইম বেশি দিছি, 45 সেকেন্ড দিছি এটাতে। হুম হুম। দেখি এটা কি অবস্থা। ও, সবগুলাতে ভালোই আসছে। এখানে পুরো লিডার বোর্ড চেঞ্জ হয়ে যাবে। দেখি কি হয় এবার। ও, তানজিম ভাই, পুরা তানজিব ভাই উপরে উঠে গেল, বাহ। আপু তো এখন 2 নম্বরে চলে আসছে, ইশরাত আপু। তুমি বেশি এতক্ষণ ডিফারেন্স ছিল নাই, না, কিন্তু ভালো বেশি করছো। ডিফারেন্স নাই, হুম, 100 পয়েন্টের ডিফারেন্স মতো। ওকে, নেক্সট। ওকে, লাস্ট লাস্ট কোশ্চেন। লাস্ট কোয়েশ্চেন এভরিওয়ান। ফার্স্টে কে আসবে? ওকে ভাইয়া, নেক্সটে যেন না। আপনার কি মনে হয় কে ফার্স্ট হতে পারে? আপু এটা জানি না আমি। আপু আমরা রেজাল্ট পেয়ে গেছি। রেজাল্ট পেয়ে গেছেন, ও, কিন্তু ফার্স্ট ওরাই পেয়ে সেকেন্ড গেছে। কে? হুম, তাহলে নেক্সট দেন। ফার্স্ট হলো কে? ওকে, ফার্স্ট কে? থার্ডে হচ্ছে জাহিদুল ইসলাম ভাইয়া। ওকে, সেকেন্ডে সেকেন্ড ইসরাত ইসরাত জাহান। জাহান আপু। ফার্স্টে সার্চ করতেছে। তানজিম তানজিম মাহবুব ভাই, ভাইয়া, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপু। ওকে, তাহলে কুপনটা আমি মুনতাসির ভাইয়াকে পাঠিয়ে দিব, উনি আপনাকে ইয়ে করে দিবে। এটা স্ক্রিনশট তুলে রাখেন, হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। কিন্তু আমরা তাড়াহুড়া করতে গিয়ে আসলে ভুলগুলো করছি। সেকেন্ড থার্ড কে কিছু দিবেন না? না, সেকেন্ড থার্ড আবার দিব না ইনশাআল্লাহ ফিউচারে। এটা আমাদের ফার্স্ট কাউট কুইজ ছিল তো, ইনশাআল্লাহ ফিউচারে উই উইল ট্রাই সেকেন্ড থার্ড কিছু দেওয়ার জন্য। এজন্য কি করবেন, ভালো করে পড়াশোনা করতে হবে। আপু সবগুলো আমি 7 জনকে পরে একটু পরে খুঁজে বের করব ক্লাস শেষ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা আপু, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে ওই ফুড পান্ডার ভাউচারটা আমাকে দিবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে আপসেট, সেটা হচ্ছে ওই কোশ্চেনটাতে 7 জন কে দাগাইছেন এলিমেন্টাল? হ্যাঁ, ভাই আমার উপরটা চাপতে যে নিচেরটা সাপ্লাই গেছে ভাই। এটা অজুহাত ভাই, এটা হবে না, এটা অজুহাত। উপরেরটা সাবজেক্ট যে নেবে। তবে স্যার তাড়াহুড়া আচ্ছা, করতে গিয়ে ভুল করছে স্যার, এটা আমারও হয়েছে স্যার। তাড়াহুড়া করতে গিয়ে মানে দেখা গেছে এক লাইন পরেই না, সাবমিট দিয়ে দিছি। হ্যাঁ, ইয়াটা ছিল এই জন্যই তো, মানে মোটামুটি কোশ্চেন তো আমি বললাম না, 3টা কোশ্চেন আমি কঠিন করছি, বাকিগুলো তো ইজি। সো আর কাউটের বিষয়টা হচ্ছে যে যত দ্রুত করতে পারে, বুঝতে পারছেন, এটা আর কি।
আচ্ছা সমস্যা নেই, ফার্স্ট ধীরে ধীরে আরো পাবেন। আচ্ছা তাহলে মোটামুটি আমরা আপনি আজকে যে ক্লাসে আসি, রিক্যাপ হ্যাঁ? করছেন সেখান থেকে অনেক কিছু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে ক্লাসে রিক্যাপ আলোচনা করছেন আপনাদের ওইখান থেকে তো, অনেক কোশ্চেন ছিল। হ্যাঁ আমি তো বললাম যে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোর মধ্যেই সবকিছু থাকবে, ঠিক আছে, বাড়তি তো কোনো কিছু দেবো না। বাট কিন্তু লাস্ট এটা আর কি, কোশ্চেনটা মানে বুঝি নাই, ওটা আর কি মানে দাগাইছি না, না বুঝে। কি প্রশ্ন ছিল লাস্টেরটা? ওই যে ওই ওয়ার্ডপ্রেস এলিমেন্টটা কোথায় আপডেটটা, আপডেট আপডেট, করতে হবে। হ্যাঁ ও প্লাগইনটা আচ্ছা, আপডেট। ড্যাশবোর্ড Plugin থেকে হ্যাঁ update প্লাগইন আপডেট কিভাবে দেয় দেখেন, প্লাগইন কিভাবে আপডেট দেয়, প্লাগইনে আসে, আসার পরে এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন বা আপডেট, এই যে এখান থেকে আমি দেখাইছিলাম না, এখানে আপডেট লেখাটা আসবে, এই তো, তার মানে প্লাগইন থেকে আপনার আপডেট অপশনটা পেয়ে যাবেন, এই তো, বুঝতে পারছেন? ভাই ল্যাঙ্গুয়েজ কি ছিল? হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কি ছিল? ল্যাঙ্গুয়েজ পিএইচপি। ল্যাঙ্গুয়েজ পিএইচপি। PHP language। ল্যাঙ্গুয়েজ পিএইচপি। আচ্ছা তা এখন আমরা ক্লাসে আসি। আমরা কোথায় ছিলাম? ও এটার মতো ছিলাম, তাই তো, তার মানে এখানে আমরা একটা সেকশন নিয়েছি, সেকশন নিয়ে এখানে তিনটা আমরা উইজেট দিছিলাম, তাই না? তাহলে চলেন এই টাইপের তিনটা উইজেট আমরা এখানে দেই। এইটা কিভাবে দিতে পারি? আমরা হোম পেজের জন্য এখানে একটা প্লাস আইকনে ক্লিক করব, আবার এখানে ফ্লেক্স কেন আসে? আমরা ইনার করে নিছি না, তাহলে ফ্লেক্স আসবে কেন? এই যে ইনার আসছে, ওই আগে এটা প্রথমেই চালু করে রাখছিলাম সেই জন্য। আচ্ছা আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন প্রথমে নেব। আচ্ছা এখানে আমরা মেইন একটা প্রথমে সেকশন নিছি, ঠিক আছে। তো এই সেকশনটার মধ্যে আমাদের কি কাজ দেখেন, পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাইলে এইখানের মধ্যে টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা সেইটা আমরা এই ফুল সেকশনে দেব, বুঝেন কিন্তু, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা ফুল সেকশনে দেব। বাট এইখানের মধ্যে আমরা দুইটা সেকশন আবার নিছি না, এইখানে একটা আর এই জায়গায় একটা, এইটা নেওয়ার জন্য কি করব, এইখানে আবারও ক্লিক করব, ক্লিক করে ইনার সেকশনকে ধরাই দেব, তাহলে এই যে এখানে আমাদের দুইটা সেকশন আছে। তাহলে আমরা প্রথমে বড় সেকশনটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি করব, আমরা এখানে ইমেজ না ইউজ করে আমরা একটা কালার ইউজ করে দিই আপাতত। আচ্ছা ইমেজ ইউজ করাটা আমি দেখাচ্ছি, আপাতত আগে প্রথমে একটা কালার দিয়ে দেখাচ্ছি। আমরা কালার দিলে স্যার অর্ধেক মানে পাশে হোয়াইট স্পেস চলে আসে, এটা কেন? কেন? টাইটেলটা রিমুভ করে দেন। ওই আমারটা আসে না, হোয়াইট স্পেস চলে আসে দুই পাশে। আমারটা তো আসে নাই। আপনি চাইলে মেবি ইনার সেকশনের ভিতরে কালার দিবেন, এই যে এই সেকশনে কালার দিবেন, হ্যাঁ ফুল জি সেকশনে ভাই এটাই কালারটা হয়, দেন। ইনার সেকশনটা কালার দিলে আর কি দুই পাশে হোয়াইট থাকে। হ্যাঁ এই যে আমি এটাকে আচ্ছা ডুপ্লিকেট না, আমি ধরেন আরেকটা নিলাম, নিয়ে স্যার একটু একটা দেখা দিলে আমি ভালো। ধরেন এই যে আপনারা এইখানে নিচ্ছেন কালারটা, অন্য হ্যাঁ একটা স্যার। কালার দিয়ে বুঝতে সুবিধা হবে। এই সো এইটা কিন্তু আপনার পেজের কোনো লেআউটের চেঞ্জ নাই, কি হলো কই গেল? আচ্ছা এটা কিন্তু আপনার পেজের কোনো লেআউটের চেঞ্জ নাই, ঠিক আছে, এটা কিন্তু আপনারা সেকশনে কালার দিতে ভুল করছেন, যেখানে দিতে যাচ্ছেন সেখানে না দিয়ে অন্য জায়গায় দিচ্ছেন। এই যে এইখানে এটা কেন এরকম হচ্ছে, এটা কি এখানে আমার বাগ তৈরি হয়েছে নাকি? আচ্ছা এখন একটা এলিমেন্টস দিয়ে রাখি, এখন দেখি, হ্যাঁ ঠিক আছে, এলিমেন্ট ছিল না জন্য ওটা গ্যাপ দেখাচ্ছে। আচ্ছা এখন দেখেন, চলেন আমরা এইটাকে ডিজাইন করি। তাহলে এটাকে ডিজাইনের জন্য আমাদের কি ছিল, একটা একটা এনিমেটেড টেক্সট এখানে বারবার যাওয়া আসা করছিল। সো এইখানে সবার প্রথমে আমরা একটা এনিমেটেড টেক্সট ছাড়বো, তাহলে প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে এসে লিখবো এনিমেটেড হেডলাইন বা টেক্সট, এখানে ছাড়লেই দেখবেন ওর কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন এই কাজগুলো আমরা কিন্তু দেখবো, ভালো করে একটু খেয়াল করিয়েন, ঠিক আছে। দেখেন এগুলোকে আমরা চেঞ্জ করব কিভাবে, আমরা কন্টেন্টে আসলাম, স্টাইল হচ্ছে কি হাইলাইট করা, এইভাবে দেন আমরা এখান থেকে রোটেটিং একটা দেই স্টাইল, এই যে রোটেটিং, তার মানে কি এভাবে আসবে আবার ছাড়বে, ঠিক আছে, আসবে ছাড়বে এরকম টাইপের।
এখন অ্যানিমেশনটা আসলে কিরকম হবে, ধরেন রোটেটিংই আছে কিন্তু অ্যানিমেশনটা কি হবে, এই কয়েকটা অ্যানিমেশন আপনারা ইউজ করতে পারবেন। সেটা কি, টাইপিং, এটা টাইপ করে করে যাবে, এটা টাইপ করলো, ঠিক আছে। ক্লিপ, দেখি এটা কি, এটা হচ্ছে ক্লিপিং। তার মানে আমি এখানে যেটা ইউজ করছি সেটা কি ছিল, ক্লিপিং, ঠিক আছে। ফ্লিপ, ফ্লিপ মানে কি, নিচ থেকে উপরে আসতেছে বা উপর থেকে নিচে। সুইল, এটা কি, সবগুলোই চালু চালু করে দেখবেন, ঠিক আছে। আমি এভাবে দেখাবো না, ধরেন আমি একটা দেখাইলাম, বাকিগুলো আপনারা নিজে নিজে দিয়ে দেখবেন আপনার কাছে কোনটা বেটার লাগে না লাগে, ঠিক আছে। এবং সব ওয়েবসাইটে যে একই টাইপের ডিজাইন আপনাকে দিতে হবে তা কিন্তু না, আপনি আপনার মন মতো ডিজাইন দিতে পারবেন। এবার আসেন, তাহলে এইটাকে আমরা চেঞ্জ করলাম। এখন দেখেন এখানে কিন্তু টেক্সট আছে দুইটা, একটা হচ্ছে অ্যানিমেটেড টেক্সট আর একটা হচ্ছে নর্মাল টেক্সট। তার মানে এখানে নর্মাল আর একটা অ্যানিমেটেড, তাহলে আমার কিন্তু এখানে কাস্টমাইজেশন দুই ভাবে করা যেতে পারে। তাহলে যখন আমরা স্টাইলে চলে আসবো, স্টাইলে চলে আসলে দেখেন হেডলাইন আর একটা আছে অ্যানিমেটেড টেক্সট, এইভাবে ধরবেন যে আসলে আপনি কোনটা চেঞ্জ করতে যাচ্ছেন। আমি হেডলাইনটা চেঞ্জ করতে যাচ্ছি, তার মানে হেডলাইন কি সাদা দেওয়া আছে, আমি এটাকে চেঞ্জ করে আর একটু ডার্ক করে দিলাম। আর এই পাশে যে বেটার লেখাটা যে আসতেছে সেটা হচ্ছে অ্যানিমেটেড টেক্সট, এইটাকে আমরা এটাকে আমরা হলুদ টাইপ করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমি কালার কম্বিনেশন এখানে আপনাদের দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার আবার কন্টেন্টে আসেন, দিস পেজ ইজ, আমি এই লেখাটা চাচ্ছি না, আমি কি চাচ্ছি, আমি লিখে দিচ্ছি মুনতাসির হাসনাত, ঠিক আছে। দেন এই যে রোটেটিং টেক্সট আপনারা দেখেন, এটা হচ্ছে ডিফল্ট টেক্সট, তার মানে এই যে সামনের টেক্সটটা। আর রোটেটিং টেক্সট মানে হচ্ছে এই যে অ্যানিমেটেড টেক্সটটা। তাহলে বেটার, বিগার, ফাস্টার, আমরা এটা না দিয়ে দিতে পারি কি, ডেভেলপার, দিতে পারি ডিজাইনার, দিতে পারি মার্কেটার, ঠিক আছে। এই যে দেখেন তখন এইটা সব হচ্ছে। এখন আসেন আফটার টেক্সট, তার মানে কি, এইখানে দিলে, এটা কিন্তু নাই, এখন দিলে এর পরবর্তী টেক্সট গুলো আসবে, ধরেন মার্কেটার, মার্কেটার ডেভেলপারের পরে আসবে। তাহলে ডেভেলপার আমরা এটাকে কি করতে পারি, ওয়েব লিখতে পারি, তাহলে ডেভেলপার ওয়েব। এটা কিভাবে বুঝবো যে হচ্ছে কিনা চেঞ্জ, এই যে একটু বাড়ায় কমায় দিলাম, এই যে দেখেন। তাহলে এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে প্রিফিক্স, দেন এটা অ্যানিমেটেড টেক্সট, দেন তারপরটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে। এটা গেল। তারপর এপাশে কি ছিল, এপাশে কিন্তু দেখেন কিছুই ছিল না এই ওয়েবসাইটটা। তারপর আমার বড় একটা হেডিং ছিল, তাহলে আমরা কি করব, এখানে আবারও ক্লিক করব, ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এই যে হেডিং আছে এই হেডিংটাকে এনে এর নিচে ছাড়বো। দেখেন দেখেন আমরা ছাড়তে কিন্তু ভুল করবেন, এখানে ছাড়লে কিন্তু দুইটা সেকশনের মাঝে চলে যাবে, মানে বড় সেকশনটায়। আর আরেকটু উপরে নিয়ে ছাড়লে কিন্তু এইটার ভিতরে ছাড়বো, তার মানে আমার টার্গেট হচ্ছে এইটার ভিতরে ছাড়া, সেই জন্য আমি এইটার ভিতরে ছাড়লাম, বুঝতে পারছেন। যখন ড্র্যাগ এন্ড ড্রপ করবেন একটু মাথায় খেয়াল রেখে ড্রপ করবেন। এবার আসেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, একটা ওয়েবসাইটে প্রত্যেকটা পেজে বা হচ্ছে যে কোনো একটা পেজে, আপনি ধরেন হোম পেজটার মধ্যে আপনার একটা H1 ট্যাগ লাগবেই, ঠিক আছে। আপনার H1 ট্যাগ লাগবে কয়টা, একটা। তাহলে আমি একটা হেডিং নিয়ে আসছি যেহেতু, এটাকে আমি চেঞ্জ করব H2 থেকে H1 এ। এইটা কিন্তু আমার H1 না, আমার এইটা হচ্ছে H1, তো এটাকে আমি H1 করলাম। এবং এইখানে অবশ্যই H1 এর মধ্যে আপনার ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড বা আপনার এসইও কিওয়ার্ড বা আপনার ডোমেইন কিওয়ার্ড অথবা আপনার ব্র্যান্ডিং নেম, ঠিক আছে, এই জিনিসটা যেন থাকে। যে ক্লাস করতেছে সে বুঝবেন, যে ক্লাস করতেছেন না পরবর্তীতে ভিডিও দেখতে যাবেন, ভিডিওর স্পিড বাড়ায় দিবেন, বাড়ায় দিয়ে কাটি কাটি দেখবেন, আমার তাতে কিছু নাই, ঠিক আছে। আমি একটা ভাইয়া, ওয়েবসাইটকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করা যায়, পাশাপাশি একটা গুগলে র্যাঙ্ক দেওয়ার জন্য এবং ওয়েবসাইটটার ফুল এসইও করার জন্য যা কিছু দরকার আস্তে আস্তে আমি সেগুলো কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। বলেন। ভাই, এখানে এই হেডিং এ দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে, মানে এইটা কি মানে ওরা অটোমেটিক ভাবে মানে এসইও এর জন্য এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে? এটা যদি আমি দেখেছি আপনি ওই সাব হেডিং যেটা দিচ্ছেন ওইখানে যদি আমি দিতাম তাহলে কি ওরা এটা কাউন্ট করতে পারতো কিনা? এই যে সাব হেডিং, সমস্যা নেই, আপনার একটা H1 লাগবে, সেটা আপনি সাব হেডিং হিসেবে দেন আর মেইন হেডিং হিসেবে দেন, যেখানে দেন না কেন একটা H1 এবং সেই H1 এ আপনার মেইন কিওয়ার্ড যেন থাকে।
এইটা বলতে চাইতেছি, বুঝতে পারছেন? এটা এটা আমাদের এসইওর জন্য আর কি সাপোর্ট করবে এসইও তে। হ্যাঁ 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 হ্যাঁ, কেননা আপনার ওই যে গুগলের যখন ক্রলার আসবে, ক্রলার এসে দেখবে আপনার ওয়েবসাইটটার মধ্যে H1 ট্যাগ আছে কিনা, মানে ওয়েবসাইটের পেজের মধ্যে H1 ট্যাগ আছে কিনা। যখন এসে H1 ট্যাগ পাবে, আপনার ওয়েবসাইটের এসইও অপটিমাইজেশন স্কোরটা অনেক হাই থাকবে। সো যে ওয়েবসাইটের যত বেশি এসইও অপটিমাইজেশন হাই থাকবে, তার হেলথ তত ভালো থাকবে। পাশাপাশি এ গুগলকে মানে বলবে যে আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটে সবকিছুই ঠিক আছে, একে আমি সামনের দিকে প্রমোট করি, ঠিক আছে? সো নিজের থেকে তারা এখন তাহলে প্রমোট আমরা করতে চায়। আমরা কি এখানে H1 কি অনেকগুলো দিতে পারবো তাহলে? না, H1 একটা, H1 অনলি একটা, H2 H3 যত মন চায় দিতে পারেন, H1 অনলি একটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি এইটা ধরেন কি আমি দিচ্ছি, আমার আমার মেন কিওয়ার্ড হচ্ছে বেস্ট ডাব্লিউপি ডেভেলপার, ঠিক আছে? সো Right. বেস্ট ডাব্লিউপি ডেভেলপার এই মেন কিওয়ার্ডটা যেন থাকে, অথবা ধরেন মুমতাজ সেলসম্যান, এটা যেন থাকে। সো এমন ভাবে এটাকে কাস্টমাইজ করবেন H1টাকে, সেখানে আপনার মেন কিওয়ার্ড যেন অবশ্যই H1 এর মধ্যে থাকে, ঠিক আছে? কে যেন কথা বলতেছিল, বলেন। ভাই ওই যে H1 ট্যাগটা কি শুধু হোম পেজের জন্য নাকি প্রত্যেকটা পেজের জন্য প্রতি আলাদা? পেজে, যদি যদি আপনি ডিজাইন করেন, প্রত্যেক পেজে যদি এরকম ডিজাইন রাখতে চান, তাহলে আপনি প্রতি পেজে একটা করে H1 রাখবেন। আর যদি না রাখেন, তাহলে শুধুমাত্র হোম পেজে যেন মিস না হয়, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবং পোস্ট করার সময় আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আমরা যদিও ক্লাস নেব, তো কারো যদি পোস্ট কিভাবে এসইও করতে হয় এবং একটা পোস্ট এসইও করার জন্য কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হয়, সেটা দেখলে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই যে এই দুটো কাজ করলাম। দেন দেখেন এখানে কি কন্টাক্ট আস আছে। তো কন্টাক্ট আসে যাওয়ার আগে এইখানের ইয়াটা কিন্তু অনেক বড় আছে, তাই না? তাহলে এটাকে একটু বড় করে দিই। জাস্ট স্টাইলে চলে যাবো, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে এসে এখান থেকে আমরা সাইজ বাড়াই দেবো। 50 সাইজে ভালো লাগতেছে না, আমরা 80 সাইজ করে দেই। আর রোবটও তো নেব না, আমরা অসওয়াল্ট নেই। এই যে আমরা অসওয়াল্ট নেব, ঠিক আছে? জাস্ট ওইটার মতো, বাকিটা আপনারা ডিজাইন করবেন, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কিভাবে আমাদের চেঞ্জ গুলো হয়। দেন এখন আসেন ওয়েটটা আমি বলতেছিলাম, ওয়েটটা হচ্ছে কত মোটা বা চিকন, ওয়েট আমি বুঝাইছি। দেন ট্রান্সফর্ম হচ্ছে এগুলো সবগুলো আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে, নাকি উপরে প্রথমটা ক্যাপিটাল হবে, পরের গুলো হচ্ছে স্মল হবে, এরকম নাকি নর্মাল, ঠিক আছে? আপাতত নর্মাল হিসেবে আছে। আমি ক্যাপিটালাইজ দিলে যে প্রথম ওয়ার্ডটা করে বড় হবে, আমি আপার দিলে সবগুলো বড় হবে, আমি লোয়ার দিলে সব ছোট হবে। আবার আপারটা ভালো লাগতেছে, আমি আপারটা রাখলাম, ঠিক আছে? দেন আর একটা কাজ এখানে কি আছে, একটা বাটন আছে। সো আমি একটা বাটন নিয়ে আসি, আবার ক্লাস আইকনে ক্লিক করব, বাটনকে ধরে টান দেবো। দেখেন নিচে দিলে কিন্তু ওইটার আচ্ছা এখানে যাচ্ছে না, আচ্ছা এটা যাচ্ছে না, এটার ভিতরেই আছে, ঠিক আছে? এই যে আমি কিন্তু বাটনটা এইখানেও দিতে পারি, দেখেন দুইটা সেকশনের মাঝখানে, মানে দুইটা হেডিং এর মাঝখানে এই যে দিলাম বাটন, ঠিক আছে? আবার এই বাটনকে ধরে টানিয়ে নিচেও আনতে পারি। সো আমরা এখানে ক্লিক হেয়ারের জায়গায় আমরা লিখতে পারি কি হায়ার বাটন দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটা যে দিলাম, আমরা কি বাটনের সাইজ, তো আমরা সেদিন দেখছি কিভাবে বাটনের সাইজ চেঞ্জ করতে হয়, কমা বাড়া করতে হয়, সবকিছু। এই যে লিঙ্কটা কিভাবে আমরা দিতে পারি, ধরেন যে এই যে ইবারত, এই লিঙ্কটাকে কপি করে এই হ্যাশট্যাগে তুলে দেবো, দিয়ে এই, তাহলে আমার বাটনে ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন এইটার পিছনে ধরেন আমরা একটা ছবি দিতে চাই, এরকম ব্যাকগ্রাউন্ড আমরা রাখতে চাই না, আমরা কি করব, এখানে ক্লিক করে স্টাইল অপশন থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা কিন্তু অফ থাকবে, এরকম থাকবে। সো আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করে আমরা কালারও দিতে পারি, আবার ইমেজও দিতে পারি। সো এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, আপলোড ফাইলস, এখান থেকে ডালি দিয়ে তৈরি করছিলাম অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য, সেটাকে দিই, ঠিক আছে? একটু অপেক্ষা করি, এটা লোড নেয়, হ্যাঁ, একটা ইমেজ দেওয়ার সময় লোড নেয়। তার আগে আরো একটা জিনিস দেখাই, ইমেজ যেহেতু দিলাম, আমরা ওয়েবসাইটে যখন ইমেজ ইউজ করবেন, সেটা আপনার কোনো একটা ক্লায়েন্টের কাজ হোক বা নিজের একটা কাজ হোক, অবশ্যই ওয়েবসাইটে ইমেজ ইউজ করার আগে সেটাকে অপটিমাইজ করে নেবেন।
অপটিমাইজ করা মানে হচ্ছে তার রেজুলেশনকে আপনি বেশি কমাবেন না, হালকা একটু কমাবেন যেটা চোখে পড়বে না। হালকা একটু রেজুলেশন কমায় নেওয়ার পরে ওর সাইজটাকে ডিক্রিজ করা। অর্থাৎ আপনার একটা যদি 1 MB একটা ইমেজ হয়, আপনি যদি এটাকে অপটিমাইজ করেন তাহলে দেখা যাবে 200 থেকে 300 কিলোবাইটের মধ্যে চলে আসবে। তো আপনি যত অপটিমাইজ করে ইমেজ ইউজ করবেন আপনার ওয়েবসাইটের স্পিড তত ভালো থাকবে। আর এর জন্য বেস্ট একটা সফটওয়্যার সেটা হচ্ছে TinyPNG, ঠিক আছে? এটা আমি ইউজ করি, আরো অনেক কিছু আছে, তবে আমি কম্পারেটিভলি যতগুলো ইউজ করছি তার মধ্যে দেখছি TinyPNG টাই সবচেয়ে বেশি ভালোভাবে কম্প্রেস করতে পারে। তো TinyPNG তে আসবেন, TinyPNG তে এসে জাস্ট কিছু না আপনার ছবিটাকে ড্রপ করে দেবেন। তো দেখেন এখানে এখন কত আছে, এখানে দেখাবে, ঠিক আছে? ড্রপ করে দিলে দেখেন 437 কিলোবাইট। সো এটা কমে 174 কিলোবাইট, অর্থাৎ -60% করে দিছে, ঠিক আছে? এবং আমি এটা ডাউনলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা দেখেন, দেখেন এই যে একটা ইমেজ, একটা ইমেজ না, এই যে একটা, ধরেন এই যে একটা, ঠিক আছে? দেখেন এই যে নিচের দিকে ইনফরমেশন দেখেন 427 কিলোবাইট। দেন এইটা দেখেন 169 মানে 170 কিলোবাইট। দেখেন তো কোনো চেঞ্জ বোঝা যায়? বাট হালকা একটু আপনার কিন্তু কমছে, রেজুলেশন কমছে। বাট এই এতটাই রেজুলেশন কমায় দেয়, মানে এমন ভাবে কমায় দেয় আপনি বুঝতেই পারবেন না। আপনি ভাববেন যে যতটুকু আপনি রেজুলেশন দেখছিলেন সে ততটুকু, ঠিক আছে? সো কোন একটা ক্লায়েন্টের বা নিজের একটা ওয়েবসাইটে যখন আমরা ইমেজ ইউজ করব তার আগে অবশ্যই অপটিমাইজ করে নেব। এটা একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? 437 থেকে আপনি 174, তার মানে একবার চিন্তা করেন, আপনি যদি 4 MB ছবি ইউজ করেন, ধরেন যে 4 MB, আপনি ওয়েবসাইটে 10টা ইমেজ ইউজ করছেন, সেটা টোটাল মিলে হচ্ছে 4 MB। সেই 4 MB থেকে আপনাকে কমায় আনবে 1.7, মানে প্রায় 1.5 MBর মতো, ঠিক আছে? 1.5 MBর মতো করে দিবে। সো এটা আপনার ওয়েবসাইটের জন্য অনেক ভালো। আচ্ছা এটা কি আসে নাই? আচ্ছা এখন যেটা করে আনলাম তাহলে সেইটা দিই। আচ্ছা এই যে পিছনে, ঠিক আছে? পিছনে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আসেন, এখানে আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে, সেগুলো আমি সবগুলো দেখাচ্ছি। দেখেন আমি এখন ইমেজটা আছে না, ইমেজটা আমার কাছে মনে হচ্ছে যে এই পাশের যে উইডথটা আছে, হাইটটা আছে, এই যে উইডথ হাইটটা, এই হাইটটা মনে হচ্ছে ছোট। তাহলে আমি হাইটটাকে একটু চেঞ্জ করব। তাহলে ফুল সেকশনটাকে ধরবো, ধরে ইমেজের রেজলিউশন দেখেন ফুল আছে, একটু চাইলে কমাই দিতে পারেন, একটু চাইলে কমাই দিতে পারেন, এইভাবে এইভাবে, ঠিক আছে? মিডিয়াম, মিডিয়াম, দেখেন যখন মিডিয়াম করলাম, এখন একটা সমস্যা দেখেন, রিপিটিং হয়েছে না জিনিসটা? ইমেজ গুলো রিপিট হয়েছে না? জি ভাই। তাহলে এখানে অনেক অপশন আছে, চলেন সেই অপশন গুলো দেখি। তাহলে আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইমেজ রেজুলেশনটা একটু বাড়াই দিই, আমি লার্জ রাখার চেষ্টা করি সবসময়, ঠিক আছে? দেন দেখেন, আচ্ছা মিডিয়ামটা দিয়ে আগে দেখাই দিই, তারপরে আমি বলতেছি। ইমেজ রেজুলেশনটা মিডিয়াম রাখলাম, অনেকগুলো আমরা রিপিটিং ইমেজ দেখতেছি। সো পজিশন, পজিশন আপাতত আমরা সেন্টার সেন্টার রাখতেছি, কিন্তু সেন্টার সেন্টার রাখার পরেও আমরা দেখতেছি এখানের মধ্যে রিপিটিং জিনিসটা আছে। সো এই যে এখানে দেখতেছেন না রিপিট, এই রিপিটটাকে আমরা নো রিপিট করে দেব। হয়ে গেল? হয়ে গেল না? স্যার মাঝখানে গেছে। আচ্ছা ওই যে সাইজ যে মিডিয়াম নিছি এই জন্য একটা, হ্যাঁ ঠিক আছে। দেখেন ওই যে মিডিয়াম সাইজ নিছিলাম তো ছোট হয়ে গেছে সেই জন্য আর কি। সমস্যা নেই, এটাকে বাড়াই দেই, লার্জ করে দেই, এই আরো একটু লার্জ করে দেই, তাহলে কভার করে নিছে। আরো আছে অনেক অপশন, তাহলে নো রিপিট করে দিব, ঠিক আছে? অ্যাটাচমেন্ট আছে না, অ্যাটাচমেন্ট দেখেন দুইটা অপশন আছে, একটা আছে স্ক্রল, একটা আছে ফিক্সড। সো স্ক্রল করলে কি হয় দেখেন, স্ক্রল করলে কিছু নাই, ফিক্সড করলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে এই যে
অর্থাৎ আপনার ছবিটা ফিক্সডই থাকে, তার উপর দিয়ে কন্টেন্ট গুলো চলে যায়। এই যে ঠিক আছে, এইখানেও আছে, আমি দেখাই, এই যে এখানেই দেখেন, দেখেন কন্টেন্ট কিন্তু চলে গেছে, ছবি কিন্তু ছবির জায়গায় আছে। তার মানে আমি এখানে কি ইউজ করছি, আমি এখানে ফিক্সড ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা এবার স্যার আসেন ওখানে ছবি যে কাটা পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে না নিচের দিকে, মানে সাইজের কারণে? এটা না স্যার, আমরা যেখানে কাজ করতেছি এখন। হুম এটা হ্যাঁ স্যার, মানে মনে হচ্ছে না স্যার যে আমাদের অরিজিনাল যে ইমেজটা ছিল ওই ফুল ইমেজটা তো কভার করে নেই মনে হয়। আচ্ছা, ফুল নেবেন, হ্যাঁ আমি দেখাচ্ছি, সমস্যা নেই, ভালো কোশ্চেন। এই যে দেখেন হাইট একটু না, হাইট আমরা বাড়াই দেবো, তাহলে কি এই সেকশনটাকে সিলেক্ট করব, সেকশনটাকে সিলেক্ট করে লেআউটে আসবো, লেআউটে কি বক্সটা আছে, এখানে কোনো সমস্যা নেই, উইথ আমরা এই যে হাইট দেখতেছেন না, হাইটটাকে প্রথমে করব মিনিমাম হাইট। মিনিমাম হাইটকে আমরা বলি সবসময় 400, এটা মনে রাখবেন, ঠিক আছে? মিনিমাম হাইট হচ্ছে কত, 400। কিন্তু আমার তো আরো বেশি দরকার, তাই না? তাহলে কি করব, মিনিমাম হাইট দিলে আমার কাছে এই অপশনটা খুলে যাবে, দেন আমরা এখান থেকে বাড়াবো। এই যে, এই ঠিক আছে, দ্যাটস এনাফ। হুম আর একটু বেশি হয়ে গেছে, আমার মনে হয় এটা 750 দিলে যতটুকুই কাটা পড়ুক না কেন, এটা পারফেক্ট আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আরো একটা কাজ আছে, তাহলে মিনিমাম হাইট থেকে আমাদের এই অপশনটাকে আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? হাইটে চলেন উইডটাকে চেঞ্জ করে দেখি কি হয়। এই যে উইড মানে হচ্ছে এই পাশে, সো উইডটাকে চেঞ্জ করি। এটা কোন উইড চেঞ্জ হচ্ছে, এটা এর ভিতরের উইডটা চেঞ্জ হচ্ছে। আমাকে ফুল উইড যখন দেব, আমরা যে সেকশনগুলো নিছিলাম সেকশনগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটার ভিতরের, হ্যাঁ ওইটার ভিতরের গুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ফুল উইড। সো ফুল উইড হচ্ছে আমার এই যে পুরো ছবিটা এইভাবে জুড়ে থাকবে, এইখানে একটু বাড়তি আসছে, এটাকে আমরা আগে তুলে দিই। দেখেন এইখানে সেকশনে যাব, আবার দেখেন ছবিতেই কিন্তু এখনো আছে। ঠিক আছে, ছবিতে যখন আসলাম স্টাইলের মধ্যে রিপিট করছি, নো রিপিট করছি, ডিসপ্লে সাইজ, এই যে ডিসপ্লে সাইজের মধ্যে দেখেন অটো আছে, কভার আছে, কন্টেইন আছে, কাস্টম আছে। সো অটো মানে কি, অটো দিলে এ অটো একটা ওর মতো নিয়ে নেবে, ঠিক আছে, যতটুকু দরকার, বাট পাশে আরো একটু আছে, এটা থাকার কারণে ওই যে আমরা কিন্তু একটু উইথ চেঞ্জ করছি, বুঝছেন, ওইটার কারণে। কিন্তু আমি যেটা আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, ধরেন কভার, এই যে কভার যখন দিলাম তখন আমরা ফুল ওই ছবিটা এই সেকশনের মধ্যেই কভার করে যাবে। দেখেন ছোট হয়ে আসছে, কিন্তু ছোট হয়ে কভার হয়ে গেছে। কন্টেইন হইলে আরো একটু ছোট হবে, ঠিক আছে, একদম কোনো কিছুই যেন বাদ না থাকে। আর কাস্টম করলে আপনি নিজের থেকে এক্স আর ওয়াই পজিশনকে সিলেক্ট করে দিতে পারেন, যেমন কি কাস্টমের উইথ এই যে কমায় দিচ্ছি যতটুকু চাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন স্ক্রলিং ইফেক্ট কি জিনিস, মাউস ইফেক্ট কি জিনিস। স্ক্রলিং ইফেক্ট মানে হচ্ছে এই যে আমি স্ক্রল করতেছি তখন এটার মধ্যে কোনো ইন্টারাকশন হবে কিনা, তাহলে আমি স্ক্রলিং ইফেক্টটাকে প্রথমে অন করে দিই। অন করে দিলে কি হবে, আমি এখনো কিছু না দেইনি, মানে কোনো সেটিংস সিলেক্ট করিনি, সেই জন্য এটা কোনো চেঞ্জ হচ্ছে না। তো আমি ভার্টিক্যাল স্ক্রল যদি দেই, তাহলে আমি এখানে ডিরেকশন দিলাম আপ, আপ দিয়ে এই স্পিড দিলাম 4 না দিয়ে আমরা 3.5 দিই। আচ্ছা এবার দেখেন, ঠিক আছে, এই যে এখানে দেখেন ও নিজে কিন্তু একটু আপ হচ্ছে, এই যে রেখে দিলাম, দেখেন এই যে, ঠিক আছে, বুঝতে পারতেছেন তো, মানে এই যে এখানে যে একটু ইফেক্ট কাজ করতেছে। আমার ছবিটাকে আমি কিন্তু স্টেবল রাখার পরে একটু কিন্তু নড়তেছে, ঠিক আছে, এইটা আর কি। Then দেখেন এটাকে অফ করে দেই, স্ক্রলিং ইফেক্টটাকে অফ করি। আচ্ছা স্ক্রলিং ইফেক্টটাকে দিয়ে আমরা ভার্টিক্যাল স্ক্রলটা না দিয়ে আমরা হরিজন্টাল স্ক্রলটা দিই, তো রাইট দিই। দেখেন এই যে, দেখেন আমরা স্ক্রল করব নিচের দিকে, কিন্তু আমার ছবিটা মুভ করতেছে রাইটের দিকে, এই ঠিক আছে। এবার আসেন এটা অফ করে দিই। এবার আসেন মাউস ইফেক্ট, মাউস ইফেক্ট দিলাম, মাউস ইফেক্ট মানে এখনো দিই নাই, দিব। সো মাউস ট্র্যাক অর্থাৎ কি, মাউস আমি যখন এরকম এরকম করে নড়াবো তখন এর মধ্যে কোনো ইন্টারাকশন হবে কিনা। আমরা পেন আইকনে ক্লিক করলাম, অপোজিট ডিরেকশন, অপোজিটে দিলাম, স্পিড আমরা একটু বাড়াই দেই, চলেন দেখি, এই যে ঠিক আছে, দেখেন আমি মাউস নাড়াচ্ছি কিন্তু উপরে, সো ও কিন্তু নড়তেছে, ঠিক আছে।
আচ্ছা, এবার আসেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে আমার যে লেখাগুলো আছে, লেখাগুলো এই ছবির সাথে ম্যাচ করে গেছে, মানে ভালো লাগতেছে না, অর্থাৎ লেখাগুলো স্পষ্ট না আমার কাছে, তাই না? তাহলে কি করতে পারি আমরা, এই ছবির উপরে একটা ওভারলে দিতে পারি। ওভারলে দিলে মাঝে মাঝে লেখাগুলো খুব সুন্দরভাবে শো করে। তাহলে এটাকে ওভারলে দেওয়ার জন্য কি করব, সেকশনটাকে সিলেক্ট করব। সেকশনটাকে সিলেক্ট করে নিচের দিকে চলে আসবো, নিচের দিকে এসে আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড ওভারলে, এই অপশনটাকে ক্লিক করব। অপশনটাকে ক্লিক করে আমরা কালার সিলেক্ট করে দেব। সো ব্যাকগ্রাউন্ড টাইপ অবশ্যই একটা কালার থাকবে, কালারটা ব্ল্যাক দিলাম। এই দেখেন, এখন দেখেন এখন কিন্তু আমার লেখাটা সুন্দর শো করতেছে, বুঝতে পারছেন? সো ওভারলেটা ইউজটা ভালো করে শিখবেন, ওভারলেটা কিন্তু কাজে লাগে, ওভারলেটা সবসময় কাজে লাগে। আচ্ছা, তাহলে ওভারলে আমরা দেখলাম। ট্রান্সফরমেশন কত পার্সেন্ট দিতে হবে, অপাসিটি হ্যাঁ, অপাসিটি এটা হচ্ছে আপনার উপর পুরোটাই ডিপেন্ড করবে। এই যে এখানে ক্লিক করবেন, এই যে যেখানে আপনার অপাসিটি বাড়ানো দরকার বাড়াবেন, যেখানে কমানো দরকার কমাবেন। এই যে অপাসিটি, এটা অর্থাৎ কত গাঢ় হয়ে থাকবে, ঠিক আছে আপনার কালারটা। এই যে, এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনি কোন ছবি ইউজ করতেছেন, সেই অনুযায়ী আপনার ইয়াটা কি হওয়া উচিত, ঠিক আছে? এই যে এইটা কালার খারাপ লাগতেছে না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এইখানের হোমটা এবার বলেন তো দেখি, কেউ হোম সরাবো কেমনে এই হোমটা? স্যার ওই যে উপর থেকে টাইটেল, সেটিং থেকে টাইটেল। হ্যাঁ, বেশ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখান থেকে হাইট টাইটেল করে দিলাম, এই পাবলিশ করে দিই, পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। চলেন দেখি একটু ওয়েবসাইটটা ভিজিট করে আসি কেমন লাগে। এটা কন্টাক্ট মি, আমরা তো হোম পেজ ডিজাইন করছি, সো হোমে যাই। এই যে এখানে এখনো হোমের টাইটেল শো করে। পাবলিশ কেন এখন আসে আবার, কারণ হ্যাঁ গেছে। গান বাজাইতে জানো, এই যে ঠিক আছে। আর এগুলো কিন্তু কালার কম্বিনেশন এরকম করলে চলবে না, আপনার আপনাদের মতো কালার করবেন। চলেন এখন হেডারটাকে স্টিকি করে দেখাই। ভাই এখানে ওই যে লোডিং হওয়ার সময় যে একটা কালারটা, এই কালারটা আসলে কি থেকে হয়? আপনার ওই যে ওভারল্যাপ থেকে আসে নাকি? লোডিং লোডিং হওয়ার এর সময় সময় দেখবেন কোন যে কালার? একটা কালার, লোডিং এর সময় একটা কালার এটা ওই যে আগে যে কালারটা ইউজ করছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে ভাই আপনি যখন কাজ করতে থাকবেন তখন কিছু ক্যাশ ফাইল ধরে থাকে, বুঝছেন? তো ক্যাশ ফাইল গুলোর কারণে এরকম এরকম শো করে। আপনি যখন একটা ক্লায়েন্টকে ওয়েবসাইট ডেলিভারি দিতে যাবেন অবশ্যই স্পিড অপটিমাইজ করে তারপরে দিবেন, এবং যত ক্যাশ ফাইল আছে সেটা ডিলিট করে তারপর। এটা আমরা ক্লাস নেব, তখন আমরা দেখাবো। এটা আমাদের স্পিড অপটিমাইজেশন ক্লাসে সবগুলো আছে, ঠিক আছে? আপনি যেটা বললেন এই টাইপের ইয়া দিয়ে। আচ্ছা এবং ভাইয়া, আপনারা কিন্তু প্রথম অবস্থায় হুম এই ছবিটার সঙ্গে আমরা চাইলে কি আর একটা দুইটা ছবি দিতে পারবো না? যে অনেক ওয়েবসাইটে দেখি যে ছবি, পিছনের ছবিটা মানে একটু পর পর চলে যায় আর কি, এটা করা সম্ভব না? আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে স্লাইডার, আমরা স্লাইডারও দেখবো আজকে না, আজকে অলরেডি অনেক লং হয়ে গেছে, ভাই আমরা একটা স্লাইডার দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। সব সব উইজেটই আমরা দেখবো। আমরা দেখেন উইজেটের কয়টা দেখলাম এখানে, আসেন এই যে উইজেটের মধ্যে কি দেখলাম, ইনার সেকশন, হেডিং দেখছি, এই যে টেক্সট এডিটর, এটা কিন্তু টেক্সট এডিটর, ঠিক আছে। ইমেজ দেখছি, ভিডিও, ভিডিও আর ইমেজ সেম, এটাকে ছাড়বেন। এই যে ধরেন আমি এখানে ছাড়লাম, ছেড়ে এখানে আপনার ধরেন ইউটিউবের কোনো কিছু একটা দিতে যাচ্ছেন, জাস্ট এখানে এসে লিঙ্কটা ছাড়বেন, ঠিক আছে। এই ওখানে আপনারা ছাড়বেন, আমি আর না দেখাই। ধরেন এইখানে এই যে পেন আইকনে ক্লিক করলে এই যে এখানে লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার ভিডিওর লিঙ্ক দিবেন। ধরেন আপনি আপনার পোর্টফোলিও বানাইছেন, একটা সুন্দরভাবে বলছেন যে আপনি আসলে কি কাজ করেন, তো সেটাকে যদি শো করাইতে চান এখানে দিবেন, খুব সুন্দরভাবে আপনার থাম্বনেইল সহ এটা শো করবে। এইভাবে আমরা ভিডিওটা ইয়া করবো। এগুলো সবগুলো আপনারা চেক করবেন, যেমন এই যে মিউট থাকবে কিনা, অর্থাৎ ভিডিওটা যখন আসবে তখন এটা মিউট থাকবে কিনা, এটা লুপিং হবে কিনা, মানে অটোমেটিক বারবার এটা চলবে কিনা। তারপরে প্লেয়ার কন্ট্রোলস, অর্থাৎ এখানে আপনি এটা যদি অন করে দেন তাহলে সাউন্ড বাড়ানো কমানো, এবং এই যে এই বাটনটা ক্লিক ওপেন, এগুলো সবগুলো আপনি পাবেন, ঠিক আছে। যেমন এই যে এখানেই দেখেন প্লেয়ার কন্ট্রোল দিই এখন, ঠিক আছে। এই যে প্লেয়ার কন্ট্রোল দিলে এই যে সাউন্ড বাড়ানো কমানো সবকিছু আপনাদের সামনে আসলো। মিউট থাকলে, আপনি যদি মিউট রাখেন তাহলে হচ্ছে যে কেউ আসবে হয়তো ভিডিওটা চালু হবে কিন্তু আপনার সাউন্ডটা সবসময় মিউট থাকবে।
অটো প্লে মানে কি, এখানে ভিডিওতে আসা মাত্রই মানে স্ক্রল করতে করতে ধরেন কোনো কারণে আসছে, সাথে সাথে ভিডিও চালু হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অপশন। আরেকটা আছে লেজি লোড। এই লেজি লোড বিষয়টা একটু ভালো করে দেখেন। কতজন আছেন ক্লাসে? 42 জন, ভালো আছেন। আচ্ছা, লেজি লোড এই জিনিসটা সম্পর্কে কেউ জানেন? যারা আর কি সিএসসি তে পড়তেছেন তাদের জানার কথা। হচ্ছে কোনো কিছু লোড হওয়ার আগে অনেকক্ষণ যেটা ঘুরে এটা কোনো রেজুলেট হয়। না, এটা হচ্ছে লোডিং। ওইটা লোডিং। লেজি লোড একটা আলাদা জিনিস। কেউ জানেন লেজি লোড? আচ্ছা, লেজি লোড বিষয়টা হচ্ছে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি অনেক কাজ করছেন এখন পর্যন্ত, প্রায় 2000 ধরেন যে কাজ করছেন ক্লায়েন্টের, তার মধ্যে আপনি রিভিউ পাইছেন 1500 প্লাস। সো 1500 প্লাস রিভিউ গুলোকে আপনি কি করছেন, ছবি আকারে আপনার ওয়েবসাইটে শো করাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা এইভাবে এইভাবে। সো এতগুলো ছবি যখন শো করাবেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট অনেক ভারী হয়ে যাবে। যখন ভারী হয়ে যাবে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যাবে। সো তখন আমরা কি করি, আমরা যখন ছবিগুলো দেওয়ার পরে আমরা লেজি লোড নামে একটা অপশন চালু করে দিই। এই লেজি লোড নামে অপশনটা মেইন হচ্ছে, আমরা এখানে আসি একটা ওয়েবসাইটে, ধরেন আপনার এখানে 6টা ছবি আছে। লেজি লোড জিনিসটা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত 3টা ছবি শো করতেছে, শুধুমাত্র এই 3টা ছবি লোড হয়ে আপনার সামনে আসবে। দেন আবার যখন নিচে আসবেন তখন এই 3টা ছবি লোড হবে, তার আগে সে লোড হবে না। অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে স্পিডটা আছে সেই স্পিডটা ও আগে ইউজ করবে না যতক্ষণ না পর্যন্ত আপনার সামনে আসতেছে। এটাই হচ্ছে লেজি লোড। সো 1500 পিকচার যখন আপনি এখানে অ্যাড করে রাখবেন, তখন কি 1500 পিকচার আগেই লোড হবে না, আপনি ধীরে ধীরে নিচে নিচে আসবেন তখন লোড হবে। যেমন আপনার মেসেঞ্জারে যদি যান, মেসেঞ্জারে কাউকে যদি ছবি পাঠায় রাখেন অনেকগুলো, সেই ছবিগুলো দেখবেন নিচে আসবেন ওটা কিন্তু কালো হয়ে থাকে, একটু পরে কালার চেঞ্জ হয়, মানে মেইন ছবিটা আসে। এইটা হচ্ছে লেজি লোড, অর্থাৎ মেসেঞ্জারের মধ্যে লেজি লোড ইউজ করা আছে। বুঝতে পারছেন? ফটোগ্রাফি টাইপের কোনো ওয়েবসাইট করলে কি সেক্ষেত্রে লেজি লোডটা ইউজ করা হয় বেশি? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। মানে ফটোগ্রাফি হোক আর যেটাই হোক, আপনার যদি ছবি বেশি থাকে তখন আপনি লেজি লোডটা ইউজ করবেন। এতে আপনার ওয়েবসাইটের উপর স্পিডটা, অপটিমাইজ করে স্যার। হ্যাঁ ভাই হ্যাঁ, এটা লেজি তার লোড, মানে লেজি লোড কিভাবে ইউজ করবো? মানে এটাকে সেকশন ওয়াইজ ইউজ করবো নাকি প্রতিটা ইমেজের জন্য ইউজ করতে হবে? না, নাকি আমি একটা এভাবে লেজি না। লোড আপনার সাবজেক্ট ধরেন সব ক্ষেত্রে এক হবে? এটা বিষয়টা হচ্ছে কি, ধরেন যে আপনার অনেকগুলো ছবি প্রথমে অ্যাড করে নিয়েছেন একটা সেকশনের মধ্যে, দেন ওই সেকশনটার জন্য আলাদা একটা লেজি লোডের প্লাগইন আছে। আমরা এই লেজি লোড ইউজ করব না, জাস্ট আমি বললাম আমরা আলাদাভাবে একটা লেজি লোড প্লাগইন ইউজ করব। দেন ওই লেজি লোডের প্লাগইনটাকে অন করে দেব, তাহলে আপনার ওয়েবসাইটে যেখানেই ছবি থাকুক না কেন ও প্রথমে লেজি লোড হয়েই আসবে। বুঝতে পারছেন? মানে ওয়েবসাইটটা হালকা থাকে নাকি, স্পিডটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট হালকা থাকে। অর্থাৎ আমি ধরেন যে আমি ওয়েবসাইটটাকে যখন লোড করতে যাব, প্রথম যখন ভিউ করতে যাব, তখন যদি আমার 1500 ইমেজ লোড নিতে থাকে, তাহলে তো আমার ওয়েবসাইট আগামী 5 মিনিটের মধ্যে ওপেন হবে না। ভারী তো আমি তখন কি করব, লেজি লোডটাকে ইউজ করব। আমি যখন ওই সেকশনে যাব তখন সে ধীরে 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 একটা একটা করে লোড হইতে থাকবে, আমাদের চোখের সামনে দেখাবে। এইটা আর কি। আচ্ছা, লেজি লোড বুঝতে পারছি। চলেন এইটাকে এবার আমরা স্টিকি করি। দেখেন আমি বলছিলাম এই যে এটাকে পাবলিশ করি আগে, দাঁড়ান। এই দেখেন, এইটা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, যদি আপনি টেমপ্লেট দিয়ে হেডার তৈরি করেন তাহলে এই উপরে গেলেই আপনার হেডারটাকে হেডার হিসেবে শো করবে। আমি যখন হেডারে ক্লিক করব তখন আবার এই যে নিচের যে সেকশন আছে এটাকে আবার এডিট পেজ হিসেবে শো করবে। সো একটু অপেক্ষা করেন, দেখাবো। এই যে তাহলে দেখেন এখন আমি এইখানে আছি, দেন নিচে যখন আসছি তখন কিন্তু এটা এডিট পেজ। ঠিক আছে? সো এই হেডারকে আমরা স্টিকি করব কিভাবে? স্টিকি করার জন্য দুইটো মেথড আছে। একটা হচ্ছে এলিমেন্টর প্রো লাগবে, আর 2 নাম্বারটা হচ্ছে স্টিকি হেডার এন্ড ফুটার একটা প্লাগইন আছে। এই দুইটা জিনিস, ঠিক আছে? যদি আপনার এলিমেন্টর প্রো না থাকে তাহলে আপনি আর কি স্টিকি হেডার এন্ড ফুটার এটাকে ইনস্টল দিবেন, দিয়ে সেইটার মাধ্যমে এটাকে ফিক্সড করবেন। অথবা এই HTML CSS কাস্টম CSS দিয়েও এটাকে ফিক্সড করা যায়। ঠিক আছে? জাস্ট কলামকে ধরেন এই সেকশনটা আছে, এই সেকশনের একটা আইডি ক্রিয়েট করব, দেন ওই আইডিটাকে কল করে বলে দেব যে সে যেন স্ক্রলিং না হয়। ঠিক আছে? সে যেন স্টিকি হয়ে থাকে। আচ্ছা, ওই কোড আমি পরে দিয়ে দেবো। ওটার থেকে আমরা যেহেতু প্রো ইউজ করবো, প্রোটা ইউজ করলে ওইটাই বেটার হবে। ঠিক আছে? তো দেখেন এই যে এই সেকশনটা পাইলাম, এই সেকশনকে প্রথমে ধরবো, ধরে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে
দেখবো ডিসপ্লে কন্ডিশন, ঠিক আছে? এই ডিসপ্লে কন্ডিশন এখানে কেন আসতেছে এটা না, দাঁড়ান, মোশন ইফেক্ট, এই যে স্টিকি, হ্যাঁ মোশন ইফেক্ট, ঠিক আছে। মোশন ইফেক্টে ধরেন এই যে এখান থেকে যে সেকশনটাকে স্টিকি করতে যাচ্ছেন সেই সেকশনটাকে সিলেক্ট করবেন, করে অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে এসে মোশন ইফেক্ট যখন অন করবেন তখন এই যে স্টিকি নামে একটা অপশন দেখবেন। সো স্টিকি আপনি টপে করতে যাচ্ছেন নাকি বটমে করতে যাচ্ছেন? আমি টপে করতে যাচ্ছি, দেখলাম। দেন আমি যখন এইভাবে যাব আর এটা নড়াচড়া করবে না। তো চলেন দেখি এটা কাজ করে কিনা। এবার সে আসি, একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আমি কি করব, এই যে আমার হেডার কিন্তু হেডারের জায়গায় আছে, ঠিক আছে, ও কিন্তু নড়তেছে না। এটা হচ্ছে স্টিকি। সো স্টিকিটাও আমরা দেখলাম। এখন আমরা আবার ওই পেজে আসি, পেজে এসে এগুলো দেখলাম, এগুলো দেখলাম। দেখেন আমরা কি কি দেখলাম, স্পেসারের কাজ কি? স্পেসারের কাজ হচ্ছে আপনি ধরেন এইটা আর এইটা, এটা হচ্ছে একটা বাটন, তার উপরে হচ্ছে একটা হেডিং। সো হেডিং আর বাটনের মধ্যে আমার একটু স্পেস দরকার, আমি প্যাডিং বা মার্জিন এগুলো ইউজ না করে স্পেস দেওয়ার জন্য জাস্ট স্পেসারটাকে মাঝখানে এনে ছেড়ে দেবো। সো একটা সে স্পেস তৈরি করে দেবে। এটা ব্যবহার করার ইয়ে কি, আপনি যদি কোনো প্যাডিং বা হচ্ছে মার্জিন ইউজ না করেন তখন, ঠিক আছে। আচ্ছা, স্পেসার দেখলাম। দেন হচ্ছে গুগল ম্যাপের কাজ তো আপনারা জানেন, আমি নতুন একটা নেই তাও, এবার দুইটা নিলাম, ঠিক আছে। নিয়ে সবগুলো আপনারা ট্রাই করবেন, কিন্তু এই যে গুগল ম্যাপ ছেড়ে দিবেন, এখানে আপনার ম্যাপ চলে আসবে, আপনার লোকেশন আপনি বসাইতে পারবেন। এই যে এখানে আপনি লোকেশন বসাবেন মিরপুর 6 ঢাকা, এই যে, ও অটো নিয়ে নেবে, ঠিক আছে। ঢাকা মিরপুর 6 যেখানে দিবেন আপনি এবার এখান থেকে আপনি জুম লেভেল বাড়ানো কমাতো সবকিছু করতে পারবেন। এখানে হাইট আপনি বাড়ানো কমানো করতে পারবেন, এই যে, ঠিক আছে। আরেকটা আসি, আইকন। এই যে আইকন আমরা কি করব, ধরেন এইখানে একটা যদি আইকন বসায় দিই, এই যে একটা আইকন, এই আইকনকে চেঞ্জ করে কিভাবে, আইকন লাইব্রেরিতে আসি, এখানে ইউজ লেভেলের আইকন আছে, আমরা এই যে দেখেন এখানে লেজি লোড নিচ্ছে, ঠিক আছে। এই যে এখানে একটা লেজি লোড নিচ্ছে, এই যে উপরে যাবো, এগুলো কিন্তু ধীরে ধীরে খুলবে, একটু অপেক্ষা করবেন, ধীরে ধীরে এগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা ধরেন আমি এইটা নিতে যাচ্ছি, জাস্ট ইনসার্ট করে দিলাম, এই যে এইরকম টাইপের, হ্যাঁ। এগুলো হচ্ছে ভিউ, ডিফল্ট, স্ট্যাক মানে হচ্ছে ওইটা ভিতরে থাকবে, তার উপর আরেকটা লেয়ার তৈরি হবে। তারপর আসেন ফ্রেম, এবার কি ফ্রেমের মতো একটা থাকবে। এবার আসেন শেপ, রাউন্ডেড শেপ, আসেন স্কোয়ার শেপ, এবার আসেন সার্কেল শেপ। তাহলে আমাকে এখন একটু বলেন তো, এই ওয়েবসাইটের কোথায় আমি আইকন ইউজ করছি? নিচে কোনায় ডান দিকে। হ্যাঁ নিচে কোনায়, এটাকে বলে ফুটার, ঠিক আছে। নিচে কোনায় এভাবে আর বলবেন না, আমরা যেহেতু ওয়েব ডিজাইনার বলতে হবে কি ফুটারে, ঠিক আছে। এক একটা করে সেকশনের নাম আছে, আমি সেকশনের নামগুলো আপনাদের শিখাবো। যেমন এইটাকে কন্টাক্ট আস বললে কোনো সেকশন নাই এখানে, এই সেকশনটাকে বলা হয় কি কল টু অ্যাকশন, ঠিক আছে। কল টু অ্যাকশন সেকশন, এই সেকশনটার নাম হচ্ছে কল টু অ্যাকশন। তার মানে হচ্ছে ওই যে ছোট্ট একটু মেসেজ থাকে, অ্যাট্রাকটিভ মেসেজ, দেন থাকে হায়ার মি অথবা কন্টাক্ট আস, এটাকে বলে কল টু অ্যাকশন, ঠিক আছে। আর এটাকে বলবো আমরা ফুটার। ফুটারের মধ্যে এই আইকন গুলোকে আমরা শুধু আইকন বলবো না, আমরা এটাকে বলবো সোশ্যাল আইকন। কি বলবো? সোশ্যাল আইকন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এইভাবে কিন্তু এটাকে কাস্টমাইজ করা হয়েছে। তো আজকে আমি আর এপাশে আগাইতে চাচ্ছি না। দেন প্রো যে এলিমেন্ট গুলো দেখেন, আমি কিন্তু ফ্রি যতগুলো আছে সবগুলো দেখাইলাম। প্রো এলিমেন্ট নিয়ে আরো একদিন ক্লাস নিতে হবে, ঠিক আছে। প্রো এলিমেন্টস অনেক আছে, অনেকগুলো প্রো এলিমেন্টস। তো এগুলো নিয়ে, এগুলো কিছু কিছু নিয়ে আমরা নেক্সট দিন ক্লাস নেবো আই থিঙ্ক। তাহলে উইজেট এর ক্লাসগুলো শেষ হবে এবং কোন উইজেট কোথায় ইউজ করতে হয় সেটা আমরা বুঝতে পারবো। তো এটা যখন আমাদের শেষ হয়ে যাবে তারপর আমরা প্লাগ ইন ইউজ করা শুরু করবো। অর্থাৎ আমরা এখন যে উইজেট গুলো ইউজ করতেছি এগুলো শুধুমাত্র এলিমেন্টরের উইজেট, বাট আমরা প্লাগ ইনের উইজেটও আমাদের দরকার আছে। তো আমরা প্লাগ ইনের উইজেট গুলো দেখবো। তো আপনাদের টাস্ক থাকবে একটা হোম পেজের হেডার ক্রিয়েট করা, ফুটার ক্রিয়েট করা এবং হোম পেজের মধ্যে হিরো সেকশনটাকে ক্রিয়েট করা।
তার মানে হেডার ফুটার এন্ড হিরো সেকশন। হিরো সেকশন কি জিনিস আমি আর বলবো না, যারা শিখছেন শিখছেন, যারা নাই শিখেন তারা শিখেন নাই, তাকে ওইভাবে আর এইভাবে শেখানো পসিবল হবে না। সো হিরো সেকশন আপনি আইডিয়া নেবেন, ইনভার্টো এলিমেন্টস এ যাবেন, বা হচ্ছে আরো অনেক ধরনের ওয়েব ডেভেলপার আছে, সবার ওয়েবসাইট গুলো ভিজিট করবেন, করে করে যার যেটা ভালো লাগবে ওই টাইপের একটা হিরো সেকশন ক্রিয়েট করবেন, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক আছে? সো হিরো সেকশন কে কত ভালো করতে পারছেন না পারছেন এটার উপর মার্কিং করব। আর তিনটা জিনিস থাকবে, একটা হেডার থাকবে, একটা ফুটার থাকবে, আর হিরো সেকশন। ঠিক আছে? তাহলে এটা ভাই হচ্ছে হিরো আপনাদের সেকশন কাজ। কি মানে আমাদের পোর্টফোলিও বেস হবে নাকি মানে যে কোনো রকম যে হবে? কোনো বেস না, এখন পোর্টফোলিও বেস না, যে কোনো বেস, যে কোনো বেস দেখতে যেন সুন্দর লাগে। ঠিক আছে? আর আর ধরেন যে কোনো ইউটিউবে কোনো একটা ভিডিও দেখছেন, দেখে করছেন, এরকম টাইপের আমি চাচ্ছি না। ঠিক আছে? আপনারা নিজে নিজে করছেন এরকম চাইতেছি, মানে ইউটিউবে যখন দেখতে যাচ্ছেন ঠিক আছে দেখেন, কিন্তু ওরা যে প্লাগইন গুলা ইউজ করছে সেটা ইউজ না করে শুধুমাত্র এলিমেন্টর আর এলিমেন্টর প্রো এই দুইটা ইউজ করে বানাবেন। এই দুইটার মধ্যেই অনেক সুন্দর করে বানানো যায়। ঠিক আছে? তাহলে এখন আমি এই ক্লাসটা রেকর্ডিং অফ করে দিচ্ছি। আপনাদের কার কি কোশ্চেন আছে দ্রুত করে ফেলেন।